তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে ইনভেস্টমেন্টটাকে প্রমোট করার জন্য, ইনভেস্টমেন্ট ক্লাইমেট ক্রিয়েশনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ, আইনগত সহায়তা, সাথে তারই বর্ধিত অংশ হিসেবে আমরা দেখছি যে বাংলাদেশের ইনভেস্টমেন্টটাকে প্রমোট করার জন্য যেহেতু একটা আলাদা বডি গঠন করা হয়েছে, আলাদা একটা কর্তৃপক্ষ সরকার সৃষ্টি করেছে, যেটার নাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে যেটাকে বিডা বলি। এবং বিডারই একটা প্রকল্পের আওতায় আপনার প্রশিক্ষণ নিচ্ছেন। সো বিডা সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকা জরুরি। আলটিমেটলি অ্যাজ এ প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে আপনার বিডার কাছ থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে সহায়তা, সার্ভিস আপনারা পাবেন, এবং আসতে হবে, বিভিন্ন কারণে আসতে হবে। এই জন্য বিডা নিয়ে আমরা একটু জানি। বিডা আমরা বলেছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটার পূর্বসূরি প্রতিষ্ঠান ছিল বিনিয়োগ বোর্ড, বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটাকে বলি আমরা, যেটা কবে গঠিত হয়েছিল? 1989 সালে, খেয়াল আছে? এই বিডাটার কাজ ছিল রেগুলেট করা। হ্যাঁ, মানে বিজনেস ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য হয়েই বোর্ড অফ ইনভেস্টমেন্টে যেতে হতো। এখন বিডাই কিন্তু আপনাদের কাছে আপনার যাওয়ার চেষ্টা করছে। খেয়াল করেন, ফিলোসফিটা চেঞ্জ হয়েছে। আগে যারা ব্যবসা করতো তারা বাধ্য হয়ে বোর্ড অফ ইনভেস্টমেন্টে আসতো, আর এখন আপনি যাতে ব্যবসায়ী হতে পারেন, আপনি যাতে ইনভেস্টর হতে পারেন, আপনি যাতে উদ্যোক্তা হতে পারেন, সেই জন্যই কিন্তু বিডা আপনাদের কাছে যাচ্ছে। আগে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা আর বৃহত্তর দুই তিনটা বিভাগে অফিস ছিল। বিডা কিন্তু চেষ্টা করছে, বিডা কিন্তু আপনার কাছে রিচ করার জন্য জেলা পর্যায়ে কিন্তু আমাদের ফাংশন আমরা নিয়ে গেছি। প্রতিটা জেলায় কিন্তু একটা ইএসডিপি অফিস খুলেছি, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে শেয়ারিং করার জন্য, আপনাদেরকে এনকারেজ করার জন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিডার কাজগুলো ললিত। এই জন্য বলে বিডার তাহলে প্রথম আমাদের হেড অফিস রয়েছে, যেটা আগে ছিল জনতা জীবন বীমা টাওয়ার হচ্ছে মতিঝিল, এখন সেটা দিলকুশা। এখন সেটা আমরা এই যে কার্যালয় জাস্ট মনে করেন আপনার পশ্চিম পাশেই, বাইপাস দিয়ে আসলে মনে করেন 3-4 মিনিট লাগে। পাসপোর্ট অফিসের পাশে আমাদের বিডা অফিস, খুব সুন্দর, সুরম্য, সুসজ্জিত, আন্তর্জাতিক মানের একটা বিল্ডিং করা হয়েছে, যেহেতু ফরেনার নিয়ে, বিদেশি ইনভেস্টর নিয়ে কাজ করতে হয় এই জন্য। তো দুটার ফিলোসফি সম্পূর্ণ ডিফারেন্ট। এবং আরেকটা কথা বলি, বিডা কিন্তু বিনিয়োগ বোর্ড ছিল একটা প্রতিষ্ঠান। বিডা যখন হলো 2016 সালের 1 সেপ্টেম্বর, যখন বিডা আইনটা পাস হয় সংসদে, তখন এর সাথে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে বিনিয়োগ বোর্ড বিলুপ্ত হয়েছে, এবং প্রাইভেটাইজেশন কমিশন নামের আরেকটা প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানে কাজ ছিল যে সরকারের আওতায় যে সমস্ত সরকারি শিল্প কারখানা রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া, বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। যেমন আপনারা জানেন, এই যে দেখবেন এই যে আমাদের তেজগাঁতে নাবিস্কো জায়গাটা আছে, কোহিনূর, অনেকগুলো প্রতিষ্ঠান ছিল যেগুলো সরকারি প্রতিষ্ঠান, এরা কিন্তু আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রাইভেটাইজেশন কমিশনের কাজ ছিল যে এই সমস্ত ইভ্যালুয়েশন করে সরকারকে রিকমেন্ড করা যে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে আসলে প্রাইভেটাইজেশন। যেমন আদমজি জুট মিলস, এটা তো সরকারি জুট মিলস, তাই না? পরবর্তীতে সেটা প্রাইভেটাইজেশন করে দেওয়া হলো, করে দেওয়ার পরে তো বিশাল বড় গ্যাঞ্জাম বাঁধলো, পরে বন্ধ করে দেওয়া। তো কিছুদিন আগে আরেকটা জিনিস ছিল, দেখছেন আপনারা, হয়তো অনেকেরই অভিজ্ঞতা আছে, যাদের যে সমস্ত জায়গার রেল লাইন আছে, রেল সেক্টরটাও কিন্তু অনেকগুলো ট্রেনকে কিন্তু প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া হয়েছিল। এখনো কিছু লোকাল এরকম ভাবে ট্রেন আছে প্রাইভেট সেক্টরে, আপনারা জানেন কিনা? ইন্টারসিটিটা সরকার রেলওয়ে চালায়, কিন্তু লোকাল কিছু ট্রেন আছে প্রাইভেট সেক্টর কিন্তু এরকম ভাবে পরিচালনা করে। তো ওই প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড মিলে কিন্তু বিডা গঠিত হয়। শুধু তাই না, ওই প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ডের যত সম্পদ, যত অবকাঠামো, যত জায়গা জমি, যত জনবল, এই সবগুলো নিয়েই বিডায় কিন্তু হস্তান্তরিত করা হয়, এবং সবগুলোই বিডার কাছে হস্তান্তরিত হয়েছে। আলটিমেট উদ্দেশ্য ছিল যে আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটাকে প্রমোট করা। প্রাইভেট সেক্টরে আপনাদের মতো যারা উদ্যোগী জনতা রয়েছে, উদ্যোগী জনসংখ্যা রয়েছে, তাদেরকে কিভাবে সহায়তা দিয়ে তাদেরকে উদ্যোক্তা সৃষ্টি করা যায়, যার মাধ্যমে সার্বিক বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং লোকাল বিনিয়োগের পরিমাণ বাড়বে, লোকাল এবং বিদেশি দুই বিনিয়োগই এরকম ভাবে প্রচুর পরিমাণে বাড়বে, সেটাকে উদ্দেশ্য নিয়ে কিন্তু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আমরা নাম দিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। এখন আমরা দেখে নিই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কি কাজ করে। এখানে সংক্ষিপ্ত আলোচনা যেটা আমি অলরেডি করেছি, 2016 সালে আইনটি বিডা আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর। কি কি কাজ বিডা করে থাকে এটা সংক্ষেপে বলা হয়েছে। ইনভেস্টমেন্ট প্রমোশন, ইনভেস্টমেন্টটাকে প্রমোট করার জন্য যত রকমের অ্যাডভার্টাইজ করা, যত রকমের এনকারেজমেন্ট করা, মোটিভেশন দেওয়া, সেগুলো আমরা। লোকাল সাপোর্ট আমরা দিই, বিভিন্ন ধরনের লোকাল সাপোর্ট।
পোস্ট এস্টাবলিশমেন্ট সার্ভিসেস, অর্থাৎ বাংলাদেশে যখন কোনো একটা ইন্ডাস্ট্রি, বিদেশি হোক দেশি হোক, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর পরে তাদেরকে যে সমস্ত সার্ভিস প্রয়োজন পড়ে, যেমন এটা আপনি বিডাতে মনে করেন রেজিস্ট্রেশন নিলেন, রেজিস্ট্রেশন নেওয়ার পরে আপনার শিল্প প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ লাগতে পারে, শিল্প প্রতিষ্ঠানের জন্য কি লাগতে পারে, আপনার মনে করেন গ্যাস লাইন লাগবে, ইউটিলিটি সার্ভিস লাগবে, যত রকম সার্ভিস আছে। আপনারা তো জানেন ওএসএস আমরা চালু করেছি, ওএসএস এর সার্ভিস তারাই পাবে যারা বিডাতে রেজিস্ট্রেশন নিবে। হ্যাঁ, তখন বিডা হয়ে যাবে হোস্ট। হোস্টের কাজই তো গেস্টদের আপ্যায়ন করা, তাই না? আপনাদের তখন বেসরকারি খাতের যে সমস্ত উদ্যোক্তা থাকবেন, ইনভেস্টর থাকবেন, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়া তখন বিডার দায়িত্ব হয়ে যাবে। এই কাজগুলো আমরা থেকে পোস্ট এস্টাবলিশমেন্ট সার্ভিসেস বলি। এরপর হচ্ছে এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স। কেন বিডা সারা বিশ্বের বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশ্বের বিভিন্ন দেশের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, তাদের সাথে আমরা একযোগে কাজ করি। আমরা যখন দেশের বাইরে যাই তখন প্রত্যেকটা দেশের বিডাতে ভ্রমণ করি। মালয়েশিয়াতে গেলে মালয়েশিয়ার মিডা আছে, মাইডা, হ্যাঁ, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এরকম প্রতিষ্ঠান রয়েছে। তারপর শ্রীলঙ্কাতে বোর্ড অফ ইনভেস্টমেন্ট আছে। আমার একজন বোর্ড অফ ইনভেস্টমেন্টের ডাইরেক্টর, দুজন ডাইরেক্টরের সাথে আমি সাংহাই ভ্রমণ করেছিলাম, ওরাও বোর্ড অফ ইনভেস্টমেন্টের মেম্বার ছিল। সেই অভিজ্ঞতায় বলছে। তাহলে আমাদের এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা উদ্যোক্তার সাথে কিন্তু শেয়ার করি। এখন দেখে যাক আমরা এট এ গ্ল্যান্স আমরা জেনে নিই যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কি ধরনের সেবা সুযোগ সুবিধা দিয়ে থাকি আমরা। দেখেন, বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে সার্বিক গাইডেন্স, এই বিষয়ে আপনাদের তো জানিয়ে রাখি, অবগত করে রাখি, ব্যবসা করার জন্য যত রকমের সুযোগ সুবিধা এবং তথ্যাবলী সেটা নিয়ে কিন্তু আমাদের পাবলিকেশন রয়েছে বিডার। আমি মনে হয় গত কোনো একটা সেশনে অন্য কোনো টিমের সাথে, অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে মনে আলোচনা বলেছিলাম যে এই গাইডলাইনটা খুবই ভালো, খুবই ইনফরমেটিভ, আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এখনই। সেটা কি, আপনারা বিডার ওয়েবসাইটে ঢুকবেন, বিডার ওয়েবসাইটে ঢুকে দেখবেন রিসোর্সেস নামক একটা আছে, আইকন আছে, রিসোর্সেস নামক আইকন আপনি ক্লিক করলেন, ওখানে দেখবেন অনেকগুলো বই বের হবে, অনেকগুলো ডাউনলোডেবল বুকস পিডিএফ ফরম্যাটে। এটা ডাউনলোড করার পরে দেখবেন আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। অনেক কিছু আছে। বিডা কি কাজ করে না করে, বিডায় শুধু না, সরকার আপনি সার্বিকভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকার কি কি ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দেয় তার একটা ইয়ে পেয়ে যাবেন। আমি এটা দেখাইতে পারি, আমার মনে হয় আমি একটু দেখাই আপনাদের, এটা ভালো হবে, এই মুখে বলার চেয়ে একটু দেখিয়ে দিই, এটা আপনাদের পরবর্তীতে হিউজ পরিমাণে হেল্প করবে। আমি এটাতে পরে আসতেছি, এখন অন্য জায়গায় চলে যাবে। এটা একটু দেখে নি। অনেকেই বলছেন যে আবার ওয়েবসাইটটা কি স্যার একটু বলেন। ওয়েবসাইটটা তো আসলে বলার দরকার নেই, এমনিতেই। হ্যাঁ, আমি একটু চলে যাই। এই জিনিসটা আপনাদের প্রত্যেকের কাছে থাকা উচিত। আমরা আসলে আমাদের সীমাবদ্ধতার কারণে দিতে পারছি না সবাইকে, কিন্তু এটা খুবই জরুরি। স্যার, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন না? আমি তো স্ক্রিনে নেই, তাই না? আচ্ছা, আপনারা দেখেন আমি কিভাবে, দেখেন বিডা লেখেন, গুগলে বিডা লেখেন, এইটুকু দিলে ইনাফ, গুগল বেছে নেবে, বের করে নেবে। এই যে ওয়েলকাম টু বিডা চলে আসছে না? জি স্যার, চলে আসছে। এই যে দেখেন বিডার ওয়েবসাইটে আমরা ঢুকে পড়েছি। বিডার ওয়েবসাইটে ঢোকার পরে আপনি দেখবেন এই যে কত রকম কি আছে, মানে ভাই চোখ কান একটু খোলা রাখলে ডাউনলোড ফর্মস, বিডাতে আবেদন করার জন্য, বিভিন্ন জায়গাতে আবেদন করার জন্য যত রকমের ফর্ম আছে সব এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন কি কি আছে, এই যে চলে আসেন। নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। ওকে, আমরা চলে যাই। এই যে জায়গায় আমি বলছিলাম দেখাচ্ছি ডাউনলোড কোথায় করবেন। রিসোর্সের শব্দটা আছে না, আমি ঘুরাচ্ছি, দেখেন হোম, রিসোর্সেস, অনলাইন সার্ভিসেস, ডাউনলোড ফর্মস। আপনি এই রিসোর্সেসে ক্লিক করবেন, এই যে দেখেন কত রকম রিসোর্স এখানে পাবেন। প্রথমেই যেটা দেওয়া আছে দেখেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট হ্যান্ডবুক, বিনিয়োগের জন্য, বাংলাদেশের বিনিয়োগের জন্য হ্যান্ডবুক, a guide for investors. And this is very helpful.
এবং খুবই ভালো হয়েছে এটা। আপনারা এখান থেকে সুন্দর করে ডাউনলোড করবেন। হাই রেজলিউশন একটা আছে, মোবাইলে যখন আপনারা লিখবেন তখন লাইট ভার্সনে দিবেন, তাহলে আপনার মেমোরি কম খাবে। আর যখন পিসিতে বা কম্পিউটারে যখন করবেন তখন হাই রেজলিউশন আপনি ডাউনলোড করবেন। আমি পিসিতে যেহেতু করছি হাই রেজলিউশনটাই ডাউনলোড করছি। অনেক বড় বই তো, একটু ডাউনলোডের সময় নিচ্ছে। এটা প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নেবেন, আপনাদের কাছে রাখবেন। এটা আমাদের ফিজিক্যালি যদি প্রত্যেকে একটা কপি দিতে পারতাম, কিন্তু আসলে অনেক বড় বই, দেখেন 220 পাতার একটা বড় বই এবং খুব গ্লসি পেপারে সুন্দরভাবে আমরা বানানো হয়েছে। এটা আমরা করছি সারা বিশ্বের সমস্ত জায়গাতে, যত আমাদের ফরেন মিশন রয়েছে সেগুলোতে আমরা পাঠাচ্ছি, যাতে ওই সমস্ত বিদেশি ইনভেস্টরদের হাতে আমরা দিতে পারি। আমাদের এমবাসি গুলোতে পাঠানো হচ্ছে। এটা খুবই রিচ একটা বই, হ্যাঁ, আপনারা দেখতে পারবেন সব ধরনের সুযোগ। একটা প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর এখান থেকে বের করে দিচ্ছি। তার মানে আমাকে এরপর খুঁজতে হবে না। আপনার এখানে দেখেন কি কি আছে, কন্টেন্ট দেখেন। নাম্বার 1 হচ্ছে কি বিজনেস ক্লাইমেট এন্ড অপরচুনিটিস। স্যার বাংলায় নাই বইটা স্যার, ভাই বাংলা এখনো করি নাই, হ্যাঁ, বাংলা ভার্সন এখনো হয় নাই, হয়তো অদূর ভবিষ্যতে বাংলা ভার্সনটাও আসবে। কারণ বেসিক্যালি আমাদের বিডার টার্গেটই হচ্ছে, মনে করেন আপনার ফরেন ইনভেস্টমেন্টটাকে টার্গেট করা। কারণ একজন ফরেনার $1 বিলিয়ন ইনভেস্ট করলে আপনার মতো 1000 উদ্যোক্তার ইনভেস্টমেন্টের চেয়েও বেশি তার ইনভেস্টমেন্ট হবে। আলটিমেটলি এই জন্য ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য আমরা আসলে আমাদের টার্গেট থাকে নর্মালি ফরেন ইনভেস্টমেন্ট। ওরা ইনভেস্টও যদি ওরা $1 ইনভেস্ট করলে আপনার 84 টাকার সমান হয়। ওরা 1000 মানে আপনার 84,000, ওরা 1 লাখ মানে আপনার 84 লাখ, ওরা 1 কোটি মানে আপনার 84 কোটি। তার মানে বুঝতে পারতেছেন? আশা করি ওটাও বাংলায় হবে হয়তো ভবিষ্যতে। তারপরে দেখেন চ্যাপ্টার নাম্বার 2 তে বলা আছে স্টার্টিং এ বিজনেস। আপনি একটা বিজনেস স্টার্ট করতে গেলে কি লাগে, মানে সব দেওয়া আছে জায়গায়। হ্যাঁ, ওয়ান স্টপ স্যার সার্ভিস। আমার একটা কোশ্চেন কি এখানে পাওয়া যাবে? বলেন তো, প্রশ্ন বলেন আপনার। যেমন যদি কোনো উদ্যোক্তা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা দেশের ভালো হবে, পরিবেশের ভালো হবে এমন কোনো কাজ করতে চায়, তাহলে সরকার বা কি ধরনের ফেসিলিটিস পাবে? সে উদ্যোক্তা কি কোনো ধরনের ফেসিলিটিস পাবে নাকি? কি কাজ করতে চান সেটা কিন্তু বলেন নাই। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো একটা কাজ, মানে রিসাইক্লিং স্টাইলের, রিসাইক্লিং বলেন। প্ল্যান্টের দিকে। শব্দটা বলতে হবে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ করতে চান মানে কোনো কি ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর না কি? সেজন্য না বললে বোঝা যাবে না। হ্যাঁ, প্লাস্টিক রিসাইক্লিং টাইপের বিজনেস। ওকে, ডেফিনেটলি আছে। এখানে আপনি পাবেন হচ্ছে ইনসেনটিভস এন্ড ফ্যাসিলিটিস। ওই জায়গাতে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কোন ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে আপনাকে কি ধরনের ফ্যাসিলিটিস সরকার দিয়ে থাকে, তার একটা লিস্ট আপনি পাবেন। ওর ইনসেনটিভের ক্ষেত্রে জি স্যার, জি স্যার। এই যেখানে দেখেন, আমি আপনাকে দেখাই যে চ্যাপ্টার নাম্বার 6 এ বলা আছে সেক্টর ওভারভিউজ, রেডিমেড গার্মেন্টস, Yes, sir. ইনফরমেশন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, অ্যাক্টিভ এপিআই, হেলথ কেয়ার সার্ভিসেস, মেডিকেল সার্ভিসেস, অ্যাগ্রো প্রসেসিং, জুট এন্ড জুট প্রোডাক্টস, leather and leather footwears, light engineering, electronics and electrical equipments, plastics, automobiles, motorcycle and parts, shipbuilding, construction materials, ceramics, এই সবগুলো কিন্তু ইন্ডাস্ট্রি ওভারভিউ আছে। আর আপনি যখন এই চ্যাপ্টার গুলোর ভিতরে ঢুকবেন তখন দেখতে পাবেন ইনসেনটিভ কি কি ধরনের ইনসেনটিভ কোথায় দেওয়া আছে। আমি একটু দেখি আপনাদের যতটুকু পারি দেখাইতে পারি কিনা, এটা নিজেরা দেখবেন। হ্যাঁ, এটা আসলে অনেক বড় বই, জি এটা স্যার, নিয়ে আলোচনার অবশ্যই। সুযোগ এখানে নেই। আপনারা দেখাই দিলাম, আপনারা আজকে ডাউনলোড করে ধন্যবাদ স্যার। ঘুমাইতে যাওয়ার আগে মোবাইলে দেখতে পাবেন। আমার মোবাইলেও রাখা আছে এখানে, আমি নিজে মাঝে মধ্যে দেখি কোনো কিছু প্রয়োজন পড়লে দেখে নিতে পারি আমরা। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল স্যার। এই যেখানে দেখেন, বুঝি নাই কোম্পানির যে ট্যাক্স স্যার, বুঝি নাই কোম্পানির রাস্তায় যিনি আছেন তিনি একটু বন্ধ করে দেন, আপনার কথা বলার দরকার নেই। বাৎসরিক ট্যাক্স স্যার, আমি আসলে নিজে একটা সমস্যা ফিল করতেছি, এই কারণে প্রশ্নটা করছি। আমি নিজে একজন নবীন উদ্যোক্তা, আমি সাইফুল ইসলাম, এবং আমি প্রবাসী আছি স্যার, সিঙ্গাপুরে আছি। ওকে, তো আমি 2 বছর ধরেই একটা কোম্পানি ডেভেলপ করার জন্য সিঙ্গাপুরে আসছি। সিঙ্গাপুর থেকে আমি এখনো বর্তমান সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো
2 বছর 19 সাল থেকে শুরু করে আজকে 21 সাল। তো আমার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, টিন সার্টিফিকেট, ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো আমি কমপ্লিট করেছি এবং নিজে একটা ফ্যাক্টরি করেছি। আমি আচ্ছা। হলো কনজিউমার ফুড আইটেম তৈরি করব এবং টয়লেট প্রোডাক্ট, সেটা হলো আমার টার্গেট। কিন্তু কোভিড-19 এর কারণে অনেকটা আসলে আমি আগাতে পারি নাই, সবকিছুই বন্ধ ছিল। তো ইতিমধ্যে আমি যে ফ্যাক্টরিটা তৈরি করেছি 3,000 স্কোয়ার ফিট, তো ওটা আমি জি। একটি কোম্পানির কাছে আসলে ভাড়া দিয়ে রেখেছি আর নিজে ছোট আকারে শুরু করছি স্যার। তো যে সমস্যাটা হয়েছে, এখন আমাদের ট্যাক্স অফিস থেকে হ্যাঁ। আমাকে আর কি ট্যাক্স চাচ্ছে। আমি একজন ইএসডিপির উদ্যোক্তা হিসেবে জি। বা নবীন উদ্যোক্তা হিসেবে আমি ট্যাক্সটা আমি তাদেরকে পে করতে পারি। এখনো আমি কিন্তু সেরকম শুরু করতে পারি নাই, কিন্তু আচ্ছা, আমি আমার বলি না। ইনভেস্টমেন্ট আছে স্যার 70 লক্ষ এই জায়গায়। ওকে, আপনার বিজনেস কি রান করছে? আমার বিজনেস যেটা রান, যে প্ল্যানিং নিয়ে আমি আগাচ্ছিলাম, কোভিড-19 এর কারণে স্যার সেটা অনেকটাই স্লো ডাউন হয়ে গিয়েছে। ওকে। কারণ যে কাঁচামাল আমার চায়না থেকে আনতে হবে, আপনারা জানেন যে সেটা স্লো ডাউন হয়ে গেছে। এর কারণে আমার প্ল্যান কিছুটা স্লো ডাউন হওয়ার কারণে আমি যেহেতু দেশীয় পণ্য নিয়ে কাজ শুরু করছি কনজিউমার ফুড আইটেম তৈরিতে, তো সেক্ষেত্রে আমি অন্য একটা জায়গা ভাড়া নিয়ে আবার শুরু করছি। আর আমার যে জায়গাটা ওইটা বড় স্পেস, আমি ওইটা একটা চায়না একটা কোম্পানির কাছে 35,000 টাকা মাসে ভাড়ায় তাদেরকে আমি রেন্টে দিয়ে দিছি এবং হয়তো 1 বছর পরে আমার যখন লাগবে আমি আবার এটা নিয়ে নেব। এখন সেক্ষেত্রে আমি ট্যাক্সটা কিভাবে আমি পে করবো? ওরা আসছিল আমার ওই ওয়্যার হাউসে, কিন্তু আমি তো স্যার সিঙ্গাপুরে। আচ্ছা, ট্যাক্স মানে আপনি কি মানে কম দিতে চাচ্ছেন নাকি? আমি বুঝি না, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। না, কম না, মানে লিগালিটি, মানে তারা কিভাবে নিতে পারে লিগালিটি? তারা যেটা চাচ্ছে এটা আমাকে পার্সোনাল হিসেবে নিয়ে যেতে চাচ্ছে। তার মানে আমার কোম্পানির জন্য আলাদা ট্যাক্স দিতে হবে এবং আমার পার্সোনাল ট্যাক্স হিসেবে এই ওয়্যার হাউসের যে ইনকাম এটা পার্সোনাল দেখাতে চাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার কোম্পানির হিসেবে নিয়ে যাওয়ার। এখন সেটা কিভাবে কি করতে পারি? ওকে, আমি বলি ভাই, ট্যাক্সের তো আলাদা রুলস রেগুলেশন আছে। হ্যাঁ, ওরা এনবিআর এর রুলস রেগুলেশনের বাইরে তো ভায়োলেট করার কারো সুযোগ নেই। এটা তো আমিও পারবো না, বিডাও পারবেন। মানে ট্যাক্সের ক্ষেত্রে এনবিআর এর কথাটাই যেটা হতে পারে, সেটা এনবিআর কে যদি কোনো স্পেসিফিক সত্যি আপনার ব্যাপারটা যদি আইনে কভার করে, সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে রিকোয়েস্ট করা যেতে পারে। যেমন আমরা বলি সরকারের অনেকগুলো প্রজেক্ট রয়েছে, গুরুত্বপূর্ণ প্রজেক্ট গুলোতে আমরা কিছু ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট করতে হয়, আপনারা জানেন এটা। জি স্যার। হ্যাঁ, মনে করেন আপনি পদ্মা সেতুর যে সমস্ত ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হবে, দেখা গেল যে সরকারকে আবেদন করা যেতে পারে, যে এনবিআর কে আবেদন করা যেতে পারে, যে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এই প্রজেক্টের সাথে রাষ্ট্রের স্বার্থ জড়িত। হ্যাঁ, এই প্রজেক্ট বাস্তবায়িত হলে সরকারের ইকোনমিতে বিশাল পরিমাণে অবদান রাখবে। এই কারণে প্রজেক্ট বাস্তবায়ন সহজ করার জন্য প্রজেক্টের আওতায় যে সমস্ত ইম্পোর্ট হবে, ইম্পোর্টেড ট্যাক্সটা মাফ করে দেওয়া হোক, এক্সেম্পট করে দেওয়া হোক, তখন কিন্তু দেয়। কিন্তু কাউকে ট্যাক্স নেওয়া হবে না জি স্যার। জন্য কোনো সার্কুলার জারি হয় না। এগুলো কেস বাই কেস অনেক সময় হয়। হ্যাঁ, স্পেশাল ক্ষেত্রে সে ধরনের শুধু উদ্যোগ না দিতে পারে। কিন্তু আপনার কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে এনবিআর এর নিয়ম কানুনের মধ্যে থেকে আপনাকে এটা করতে হবে। এখন এনবিআর এর নিয়ম কানুন যদি এরকম হয় যে ইয়েস, এনটিটি এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স দুটোই দিতে হবে। এনটিটির মানে কি কোম্পানি, কোম্পানি তো লাভ লোকসান ইনকামের উপর দিবে, কিন্তু একজন ব্যক্তির তো লাভ লোকসানের কিছু নাই। আপনি যে পরিমাণ আর্ন করবেন তার উপর আপনার আইটি দিতে হবে। সেটা না আপনি অন্য চ্যানেলে অন্যভাবে কথা বলেন। হ্যাঁ, ইন জেনারেল আমরা ডিসকাশনের দরকার নেই, কারণ আপনার বিষয়টা একটা স্পেশাল কেস। যদি সহযোগিতার দরকার হয় হয়তো সেটাও করা যেতে। আপনি অন্য সময় কথা বলেন এটা নিয়ে। হ্যাঁ, এটা দেখবো, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। জি, সাইফুল সাহেব ভালো থাকবেন। ইনশাআল্লাহ স্যার, জি, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। জি স্যার ইনশাআল্লাহ। আমার একটা উত্তর জানা দরকার ছিল, বাট আমি বুঝতেছি না এখন। আমি জি, শরীয়তপুর থেকে তুলি বলছি। হ্যাঁ বলেন বলেন বলেন, সংক্ষেপে বলেন। স্যার সংক্ষেপে বলতে, আমার বাবার একটা ব্যবসা ছিল, ঠিক আছে, কুকিং এর ব্যবসা। তো ওইখানে বাবা মা ওইখানে হচ্ছে আমি আর কি দেখাশোনা করছি। প্রশ্নগুলো দয়া করে প্রশ্ন উত্তর পর্বে করলে ভালো হয়। তাহলে কি স্যার সবাই আমরা প্রশ্ন করবো এখন স্যার? না না না, প্রশ্নের দরকার নেই, আমরা একবারে যাই ভাই, এটা ভালো হবে। হ্যাঁ, সেটা আমরা সবাই প্রশ্ন পর্বে যাই। আগে স্যার বলেন, তারপরে আমরা শোনার পরে প্রশ্ন করি যেটা না বুঝি। কন্টিনিউ করলে ভালো হয় স্যার, সব আমরা একটু শুনি স্যার। আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা দেখেন, যে এখান থেকে অনেকে একজন প্রশ্ন করেছিলেন যে স্যার কোন কোন ইন্ডাস্ট্রিতে বা আমি যে ব্যবসাটা করতে যাচ্ছি সেখানে কি ধরনের সুবিধা পাওয়া যাবে। এগুলো কিন্তু এই যে জেনারেল ইনসেনটিভস এর কথা বলা আছে আমার গাইডলাইনে।
এই গাইডলাইনটা একটু ফলো করে দেখবেন। এখানে ট্যাক্স এক্সেম্পশন একটা ধরনের ইনসেন্টিভ বলেছে যে ইনসেন্টিভস আর সাবজেক্ট টু রিভিশন আপন annually enacted Finance Act and individual statutory regulatory orders, SRO যেটাকে বলা হয়। Companies located in EJs, economic zones অথবা EPZ entitled for different sets of incentives. হ্যাঁ, অনেক ধরনের ইনসেন্টিভ দেওয়া আছে। দেখেন, অ্যাজ পার ফাইন্যান্স অ্যাক্ট 2020 এই অনুযায়ী কিন্তু ইনসেন্টিভ গুলো ঘোষণা করা হয়। সেই ইনসেন্টিভ এখানে দেওয়া আছে। দেখেন, 5 বছরের ব্যাপী ট্যাক্স মাপ, 10 বছরের ট্যাক্স মাপ, তাহলে ঠিক আছে। কিছু কিছু স্পেশাল প্রজেক্টের ক্ষেত্রে 100% ট্যাক্স এক্সেম্পশন। দেখেন, এখানে বলা আছে সার্ভিস ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজির জন্য 100% ট্যাক্স এক্সেম্পশন। 50% ইনকাম ডিরাইভড ফ্রম এক্সপোর্ট ইজ এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। দেখছেন, এখানে সব কিন্তু দেওয়া আছে। আপনারা একটু সময় করে একটু পড়ে নেবেন। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যেটা এখন প্রশ্ন করার দরকার হবে না। আমার মনে হয় এটা আজকেই আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন, এখানে অনেক কিছু বিষয় আছে কিন্তু। ইন্ডাস্ট্রির নাম বলে দেওয়া আছে: মোবাইল ফোন, locally produced foods and vegetable processing, LED TV, leather and leather goods, insecticides and pesticides, home appliances, blender, rice cooker, microwave, তারপর টায়ার ম্যানুফ্যাকচারিং, টয় ম্যানুফ্যাকচারিং, টিস্যু গ্রাফটিং, টেক্সটাইল মেশিনারি, এবং অনেকগুলো ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে ট্যাক্স এক্সেম্পশন কত পার্সেন্ট পাবে, তার একটা তথ্য ডিটেল দেওয়া আছে। আমার কাজ ভাই আপনাকে দেখিয়ে দাও, আপনাকে মুখস্থ করানো নয়। এই জন্য কাইন্ডলি আপনারা এটা একটু গাইডলাইনটা একটু ডাউনলোড করে নেবেন, এটা আপনাদের কাছে স্থায়ীভাবে থেকে যাবে। এখানে দেখেন কি লেখছে: লিস্ট অফ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস এলিজিবল ফর ট্যাক্স এক্সেম্পশন আন্ডার সেকশন 46 CC অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ফর 10 years। কি কি জিনিস দেখেন: ডিপ সি পোর্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এক্সপোর্ট প্রসেসিং জোন, ফ্লাইওভার, গ্যাস পাইপলাইন। বুঝতে পারতেছেন কারণটা কি? এগুলো সবগুলো দেশের অবকাঠামোর সাথে জড়িত। এই অবকাঠামো যদি সহজে অবকাঠামোগুলো ডেভেলপ করা গেলে, এই অবকাঠামো হওয়ার পরে যে পরিমাণ ইকোনমিক বুস্ট আপ হবে, সেখান থেকে যে ট্যাক্স পাওয়া যাবে, এগুলোর উপর ট্যাক্সের 10 গুণ বেশি পাওয়া যাবে। এই জন্য এখানে ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, যাতে এই সমস্ত জায়গা উন্নত করলে যে পরিমাণ টোটাল ট্যাক্সের পরিমাণ আসবে, সরকারের ইনকাম আসবে, সেটা এখনকার চেয়ে 10 গুণ বেশি। এই জন্য কিন্তু ট্যাক্স এক্সেম্পশন দিয়েছে 10 বছরের জন্য। এই যে একজন প্রশ্ন করলেন রিসাইক্লিং স্যার, সেটা দেখেন এই যে কত নম্বর আছে, 18 নম্বরে আছে, লাস্ট একদম বলেছে কি ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান। এটা কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড ফর 10 years। আন্ডারগ্রাউন্ড রেল, টোল রোড আর ব্রিজ। ওকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আশা করি এর মধ্যে সব পেয়ে যাবেন। আপনারা এটা একটু দেখে নেবেন কাইন্ডলি। ওকে, আর এখন তাহলে আমি চলে যাই মূল আমার ডিসকাশনে। গাইডলাইনটা সবাই মনে করেন ডাউনলোড করে নেবেন আজকের মধ্যেই। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আমাদের যে ইয়েটা ছিল সেটাতে চলে যায়। এই তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, গাইডলাইন করার কাজ বিডা করে থাকে। আমরা একটু দেখে নিই এট এ গ্ল্যান্স, খুব সংক্ষেপে, খুব স্কিপ করবো। হ্যাঁ, আমি হয়তো স্ক্রিনের চেয়ে বেশি কথাবার্তা বলেছি। যে বাংলাদেশে ব্যবসা করার জন্য যত রকমের গাইডলাইন দরকার, গাইডেন্স দরকার, সেটা বিডা দিয়ে থাকে। এরপরে নতুন শিল্প নিবন্ধন, কেউ যদি কোনো ধরনের ইন্ডাস্ট্রি স্থাপন করতে চান, তাহলে বিডায় রেজিস্ট্রেশন আপনি নিতে চাইলে বিডায় রেজিস্ট্রেশন দেবে। এখন প্রশ্ন করতে পারেন, স্যার ব্যবসা বাণিজ্য করতে গেলে আমার তো ব্যবসা, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করবো, সবই করবো, আমার বিডায় কেন রেজিস্ট্রেশন দরকার? বিডা থেকে কোনো ফ্যাসিলিটিস পাইতে গেলে ভাই বিডা আগে নাম লেখাইতে হবে। নর্মাল কথা, পলিটিক্যাল পার্টির মতো আওয়ামী লীগ থেকে কোনো বেনিফিট পাইতে গেলে আওয়ামী লীগের নাম লাগাইতে হবে। বুঝলেন নাই? হ্যাঁ, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। এই জন্য বিডা তো আপনাকে চেনে না। আপনাকে না চিনলে আপনাকে কেমনে সাপোর্ট আমি করবো? আপনাকে কেমনে স্যার, আমি প্রশ্ন উত্তরে একটু কথা বলবো, আর তখন আমাকে একটু সময় দিবেন প্লিজ। শিওর। জি। আচ্ছা, নাম্বার 3 দেখেন, বিনিয়োগ সম্পর্কিত লোক আছে, তাদের কাজ এই কাজটা করতে চাই, আমাদের কিভাবে করব, তখন কিন্তু তারা পরামর্শ দেবে। আমাদের বিডা অফিসে যদি রিসেন্টলি কেউ এসে থাকেন, তারা দেখবেন আমাদের নিচে একদম রিসিপশন থেকে ঢোকার সাথে সাথে দেখবেন কয়েকটা টেবিল নিয়ে বসে আছে থাকে লোকজন, অফিসাররা।
তাদের কাজ হচ্ছে বিভিন্ন বিষয় জানতে চাইবে, তাদেরকে এই ইনফরমেশন দিয়ে সহায়তা করা। এরপরে দেখেন ইউটিলিটি যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাগুলোকে সহজ করা, নির্দিষ্ট খাতে বিনিয়োগের দিক নির্দেশনা এবং পরামর্শ। কেউ যদি জিজ্ঞেস করে স্যার কোন সেক্টরে বিনিয়োগ করব, কোন সেক্টরে বিনিয়োগের সুবিধা কি রকম, এটা সম্পর্কে একটু জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু পরামর্শ দিই আমরা, এটা গাইডলাইনের মধ্যেও লেখা আছে। যন্ত্রপাতি কাঁচামাল আমদানি করার জন্য সমর্থন, যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি করতে গেলে বিডায় যদি আপনি রেজিস্ট্রেশন নেন তাহলে বিডা আপনাকে হেল্প করবে। কিভাবে? আপনার আইআরসি করতে গেলে বিডাতে আসতে হবে মাস্ট, এবং বিডাকে রিকমেন্ডেশন না দিলে আপনি আইআরসি করতে পারবেন না, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পাবেন না। তারপরে হচ্ছে সংবিধিবদ্ধ যে সমস্ত আপনি কোম্পানি গঠন করতে চাইলেও বিডা থেকে হেল্প পাওয়া যাবে। সেই হেল্পগুলো কিভাবে পাবেন সেটা পরে দেখাচ্ছি, এখন কি কি হেল্প পাবেন সেটা দেখেন। বাহ্যিক অর্থ প্রাপ্তি বলতে বাইরে লোন, কেউ যদি ফরেন ফান্ড বাংলাদেশে নিয়ে আসতে চান আপনার নিজের ব্যবসা করার জন্য, তাহলে বিডা হেল্প করতে, বিডায় আসতে হবে মাস্ট। হেল্প করা মানে কি? আবেদনটা বিডাটাই করতে হয় অনুমোদনের জন্য। তখন বিডা ওই লোন প্রপোজালটাকে প্রসেস করার পরে আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিই, এবং এই লোনগুলো আনা যাবে সম্পূর্ণরূপে শিল্প প্রজেক্টের এগেনস্টে। আপনি যদি কোন একটা শিল্প কারখানা বাংলাদেশে স্থাপন করতে চান, তার সেই স্থাপনের জন্য যদি ফরেন ফান্ডের প্রয়োজন পড়ে, তখন আপনি এখানে আবেদন করবেন। সেই আবেদনটা আমরা প্রসেস করার পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সভাপতিত্বে এবং বিডার 2 জন এক্সিকিউটিভ মেম্বারের সাথে এরকম একটা কমিটি আছে, ফরেন লোন ডিসবার্সমেন্ট কমিটি বা স্যাংশন কমিটি, সেই কমিটি অনুমোদন দিলে তখন আপনি টাকা বাংলাদেশে ঢুকাইতে পারেন। এছাড়া বলছে স্থানীয় বিনিয়োগকারীদের সাথে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা করা, মানে একত্রিত করে দেওয়া, লিঙ্কেজ ডেভেলপ করা। বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্টের সাথে বাইরে কোনো ইনভেস্টরের আমরা মিলেমিশে মহব্বত করে দিতে পারি, যে আপনারা পরস্পরের সাথে মিলে আপনারা ব্যবসা করেন জয়েন্ট ভেঞ্চারে, সেই কাজটাও আমরা করে দিতে পারি। রয়্যালটি এবং কারিগরি সহায়তা ফি অনুমোদন, এটা একটু অন্যরকম বলি। কেউ যদি বাইরে বিদেশি কোনো কোম্পানি বা বিদেশি কোনো ব্যক্তি বাংলাদেশে ইনভেস্ট করে, সেক্ষেত্রে সে যখন তার লাভের টাকা, রয়্যালটির টাকা যখন সে বিদেশে তার নিজ দেশে নিয়ে যেতে চাইবে, তখন বিডাতে আবেদন করতে হয়। বিডা তখন তার আবেদনটা যাচাই বাছাই করার পরে আমরা সেটা অনুমোদন দিলে তখন সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেতে পারে। বিভিন্ন সরকারের সাথে বৈঠক সভার আয়োজন করি আমরা। বাণিজ্যিক অফিস স্থাপনের সুবিধা দিয়ে বললাম। বাণিজ্যিক অফিস মানে কি? কোনো কোম্পানি যদি বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ অফিস, লিয়াজো অফিস অথবা ব্রাঞ্চ অফিস ওপেন করতে চায়, তাহলে সেটা বিডাতে আবেদন করতে হয়। বিডা সেই জিনিসগুলো অনুমোদন দেয়। এই যে ভিসা ওয়ার্ক পারমিট ইস্যু করি, বিদেশিরা বাংলাদেশে থাকতে গেলে তো ভিসা লাগবে এবং কাজ করার জন্য অনুমতি লাগবে, ওয়ার্ক পারমিট যেটাকে বলি। আমাদের দেশ থেকে যখন বিদেশে মানুষ যায় তাদের কিন্তু ওয়ার্ক পারমিট লাগে, যাদের থাকে না তারাই কিন্তু জেল খাটে, জানেন তো। তো বাংলাদেশে যে সমস্ত বিদেশিরা এসে কাজ করবে বা ইনভেস্ট করবে তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু রিকমেন্ড করি আমরা বিডা। বিনিয়োগের ক্ষেত্রে সহায়তা কি কি সহায়তা দিয়েছে দেখেন। প্রাক বিনিয়োগ করার আগেই মনে করেন আপনার বিভিন্ন রকমের হেল্প দরকার, জ্ঞানগত আলোচনার সুবিধা, পরামর্শ সেবা ইত্যাদি ইত্যাদি আমরা দিয়ে থাকি। আমরা বলতে পারি যে ভাই এই ব্যবসা আপনি যায়েন না, হ্যাঁ এটা ভালো সেক্টর না, কারণ আপনি যেটা মনে করছেন আপনার তো এই ব্যাপারে বিস্তার নলেজ নাই, কারণ এটা অলরেডি স্যাচুরেটেড। অলরেডি এই বাজারে এই পণ্যের, এই প্রোডাক্টের বা এই সার্ভিসের কোনো ডিমান্ড নাই, আপনি এটাতে গেলে বিপদে পড়বেন। এই ধরনের পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি। বিনিয়োগকারীদের স্বাগত পরিষেবা, খেয়াল করেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট, একজন ইনভেস্টর ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে? এয়ারপোর্টে কিন্তু বিডা লাউঞ্জ আছে, আপনারা জানবেন। বিডা লাউঞ্জের মানে কি? ইনভেস্টররা যারা আসবে তারা বিডা লাউঞ্জে আসবে, বসবে, কফি খাবে। খাওয়ার পরে আমাদের এখানে পরিষেবা দেওয়ার কিছু লোকজন আছে, তারা স্যার স্যার বলে বলবে যে হাউ ক্যান আই হেল্প ইউ, হোয়াট টাইপস অফ অ্যাসিস্ট্যান্স ডু ইউ নিড, হ্যাঁ, হোয়ার উড ইউ লাইক টু স্টে হিয়ার ইন ঢাকা, আপনি কোথায় থাকতে চান, কোন জায়গায় যেতে চান, কোন অফিস আপনার যেতে হবে, আপনার গাড়ির সুবিধা লাগবে কিনা, এইগুলো ওয়েলকাম জানায়। ওয়েলকাম একটা কফি আছে, ওয়েলকাম টি আছে আমাদের বিডা লাউঞ্জে এয়ারপোর্টে। হ্যাঁ, ভবিষ্যতে বড় এয়ারপোর্টে যেহেতু হচ্ছে আরো বড় পরিষেবা দেওয়া হয়তো সম্ভব হবে। অর্থাৎ বাংলাদেশে ঢোকার পরেই যাতে একটা ইনভেস্টর ফিল করে যে ইয়েস এটা খুবই ভালো দেশ, এখানে আমাকে বিভিন্নভাবে হেল্প করা হচ্ছে, তখন তিনি উৎসাহিত হবেন। হ্যাঁ, এই জন্যই আমরা এই পরিষেবাগুলো আস্তে আস্তে চালু করেছি, আস্তে আস্তে একটু মডার্ন হওয়ার চেষ্টা করতেছি আমরা। এরপরে দেখেন যৌথ বিদেশি এবং স্থানীয় প্রকল্পের নিবন্ধন করি আমরা, অনুমোদন আমরা দিই। বিদেশি মানে ফরেন কোম্পানি, তারপর জয়েন্ট ভেঞ্চার অথবা লোকাল যে কোনো ধরনের প্রজেক্টের নিবন্ধন এবং অনুমোদন। শাখা যোগাযোগ প্রতিনিধি অফিসগুলি বলেছি আমি, বিদেশি কোনো কোম্পানি শাখা অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস এবং লিয়াজো অফিস যদি কেউ স্থাপন করতে চায় বাংলাদেশে, বিডায় আসতে হবে।
বিদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট অনুমোদন আগেই বলেছি, ইউটিলিটি গ্যাস এগুলো সার্ভিসের অনুমোদনের জন্য আমরা হেল্প করে থাকি। শিল্প প্লট প্রাপ্তিতে হেল্প করে থাকি। কেউ যদি মনে করেন যে হাইটেক পার্কে স্যার আমি বিডার একজন ইনভেস্টর, বিডা আমার রেজিস্ট্রেশন আছে, আমি শিল্প হাইটেক পার্কে আমার একটা অনুমোদন দরকার, তখন আপনি অনুমোদনের জন্য হেল্প চাইতে পারেন বিডার কাছে। তাহলে বিডা আপনার সেই আবেদন পত্রটা হাইটেক পার্ক অথরিটির কাছে আমরা ফরওয়ার্ড করে দেব, তখন তারা অ্যাকশন নেবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলো তাদের টাকা পয়সা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আকারে যদি নিয়ে যেতে চায়, সেগুলো অনুমোদন বিডা দেয়। তারপরে আপনার কোনো শিল্প কারখানার জন্য যদি যন্ত্রপাতি লাগে, কাঁচামাল লাগে, এগুলো আমদানি করার প্রয়োজন পড়লে সে আমদানি করার জন্য সুপারিশ করে হচ্ছে বিডা, আইআরসি বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি বিডা রিকমেন্ড করে। বৈদেশিক ঋণ প্রাপ্তিতে সহায়তা করে থাকি আমরা। এছাড়া আমি বললাম পলিসি অ্যাডভোকেসি, যেটাকে বলি, আমাদের একটা ব্রাঞ্চই আছে, একটা শাখা আছে পলিটি অ্যাডভোকেসি শাখা নামে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিসি সম্পর্কে সরকারকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। যেমন একজন বললেন যে স্যার আমরা নারী উদ্যোক্তা যারা আছি তারা তো আমাদের মর্টগেজ নিজস্ব সম্পদ বলে কিছুই থাকে না, আমরা তো হয় বাবার বাড়ি না হলে স্বামীর বাড়ি থাকি, তো এই দুইজনের আমার একই প্রবলেম, নিজের নামে নিজের একই প্রবলেম। আমি বুঝতে ভাই, বাংলাদেশের সব নারীদের একই প্রবলেম, সমস্যা নাই। তো এখন বিষয়টা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কি কি ধরনের পরিষেবা পাওয়া যেতে পারে। তো আমরা এগুলোর ক্ষেত্রে নীতিগত পরামর্শ দিয়ে থাকি, হেল্প করে পরামর্শ সরকারকে বলি যে স্যার এই মানে সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, ডিভিশন আছে, তাদেরকে আমরা বলি ভাই ব্যবসা বাণিজ্য ইমপ্রুভ করতে গেলে, ইনভেস্টমেন্টটাকে অ্যাট্রাক্ট করতে গেলে আপনার এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভেন করতে হবে। পলিসি অ্যাডভোকেসি সেবা কিন্তু আমরা দিয়ে থাকি। সরকারকে নীতিমালা সম্পর্কিত পরামর্শ দিই আমরা। বেসরকারি খাতের উন্নয়নের জন্য নতুন নীতিমালা গঠনে সরকারকে সহায়তা করি। পরিবেশ উন্নয়নে জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেটাকে আমরা হেল্প করে থাকি। সাচিবিক দায়িত্ব সব আমাদের পালন করতে হয়। একটা মিটিং হলে তার রেজুলেশন আমরা বানাই, কার্যপত্র আমরা বানাই। এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল কিন্তু আমরা ক্রিয়েট করেছি। আপনারা জানেন 2018 সালে কিন্তু ওএসএস আইনি সরকার কিন্তু পাশ করেছে, ঠিক আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ওএসএস আছে, কিন্তু বিডার ওএসএসটা কিন্তু ন্যাশনাল ওএসএস। আপনি অন্য ওএসএস গুলো পাবেন যে বেজা ওএসএস, বেবজা ওএসএস, বিসিক ওএসএস, আর আমাদের বিডার ওএসএস এর নাম শুধু ওএসএস, তার মানে বাংলাদেশের ওএসএস। এটা এখান থেকে আপনি ওই সমস্ত প্রতিষ্ঠানের, হ্যাঁ অনেকগুলো প্রতিষ্ঠানের অনেক রকম সেবা আপনি পাবেন। 22টা প্রতিষ্ঠানের 32টা সেবা, আরো সামনে আরো 14টা যোগ হইতেছে, সব মিলে দেখা যাবে যে 50-60টা সেবা আপনি আমার একটা ওয়েব পোর্টাল থেকে আপনি পাবেন। একটা আমব্রেলা, একটা ছাতার নিচে আপনি আসবেন, সবগুলো সার্ভিস নিয়ে বের হয়ে যাবেন। আই থিঙ্ক দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। মানে আই হ্যাভ এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বিকজ আমি একজনকে এই পরামর্শ সেবা দিয়ে হেল্প করেছি, একটা কাজ করে দিয়েছি আমি তাকে। একজন ফরেনার বাংলাদেশে ইনভেস্ট করতে এসেছিল, তার ওয়ার্ক পারমিট লাগবে, তার ভিসা লাগবে, পিআই ভিসা, সেই কাজটা আমি নিজে হাতে করে দিয়েছি তাকে। হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিস একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই আজকে না গতকাল একজন উদ্যোক্তা আমাকে বললেন যে স্যার আমি তো আমার কিছু উদ্যোক্তা, আমার এই যে ঢাকার সেন্টারের হচ্ছে আমাদের প্রশিক্ষণ সমন্বয়ক, তিনি বলছিলেন তার কিছু উদ্যোক্তার সমস্যা হচ্ছে কোম্পানি ফর্ম করতে গিয়ে, রেজিস্ট্রেশন নিতে। তাই আমি বললাম যে আপনি দিয়ে পাঠাইছেন কেন ওই ফিজিক্যালি কারণ বাজার পচা জায়গায়? আমার ওএসএসি আছে, বিডাতে রেজিস্ট্রেশন করুক তার কোম্পানি। রেজিস্ট্রেশন করার পরে বিডাতে একটা ওয়েব পোর্টাল মানে ওয়েব আইডি ক্রিয়েট করার পরে বিডা থেকে আপনি নেম ক্লিয়ারেন্স, তারপরে আরজিএসসি ইত্যাদির জন্য আবেদন করেন। হ্যাঁ, এই সার্ভিসগুলো কি কি সার্ভিস দেখা যায়? ওয়ান স্টপ সার্ভিস একটি অনলাইন প্রক্রিয়া যা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্ন দক্ষ এবং স্বচ্ছ পরিষেবা প্রদান করছে। ওয়ান স্টপ সার্ভিসের উদ্দেশ্য হচ্ছে এক জায়গাতেই বিনিয়োগকারীদের সকল পরিষেবা নিশ্চিত করা। এক কথায় ওয়ান স্টপ সার্ভিস কি এবং কেন এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস মানে হচ্ছে একটা ব্যবসা শুরু করতে যদি 10টা প্রতিষ্ঠানে যেতে হয়, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনি এক জায়গা থেকে 10টা প্রতিষ্ঠানের সেবাগুলো পাবেন, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। আপনি বিডা ভবনে আসলেই এখান থেকে বসে থেকে আপনি সমস্ত প্রতিষ্ঠানের সার্ভিস নিয়ে বের হয়ে চলে যাবেন, ব্যাস। এটাকে আমরা বলছি ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস কেমনে ব্যবহার করবেন তার একটা ম্যানুয়ালও দেওয়া আছে। আমরা যদি আপনার একটা আইডি ক্রিয়েট করার পরে আপনি ইয়ের মধ্যে ঢুকে পড়েন, দেখেন ওএসএস পোর্টালের মধ্যে। এখন দেখেন একটা আমরা এক্সাম্পল আমরা দাঁড় করাবো, খুব সংক্ষেপে শেষ করবো, বিকজ উই হ্যাভ অলরেডি রিচ টু 8:30। আমাদের পরবর্তীতে আমরা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনাদের
9টার পরে যদি কেউ মনে করেন যে আপনার থাকতে পারবেন না, আপনারা ডিসকানেক্টেড হয়ে যেতে পারেন ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে। কিন্তু আমি প্রশ্নোত্তর যারা যারা করতে চেয়েছেন সবার প্রশ্নোত্তর নেব এবং প্রশ্নোত্তর নিয়ে আমরা কথা বলবো। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি হাউ টু গেট দ্য সার্ভিসেস ফ্রম বিডা ওএসএস, আই মিন ওএসএস থেকে আপনি কিভাবে একটা কোম্পানি গঠন করবেন সেটার একটা মানে ফ্লো চার্ট বা এক্সাম্পল আমরা দিচ্ছি। কোম্পানি বা মূলধনী কোম্পানি প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে প্রথম যেটা লাগে সেটা নেম ক্লিয়ারেন্স, নামপত্রের নাম ছাড়পত্রের সনদ আর কি, হ্যাঁ, নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বলি। কোম্পানি নিবন্ধকরণ করা যাবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে, তার মানে কি এই বিডার ওএসএস থেকে কিন্তু এগুলো পাবেন, হ্যাঁ, নামের পত্রের সনদ পাবেন, কোম্পানি নিবন্ধকরণ রেজিস্ট্রেশন করতে পারবেন। এনবিআর এর মাধ্যমে কি পাবেন, টিন সার্টিফিকেট এখান থেকে করতে পারবেন। সোনালী ব্যাংকের মাধ্যমে পাবেন পেমেন্ট গেটওয়ে, কোনো সরকারকে যদি কোনো একটা সার্ভিসের জন্য যদি আপনার ফি দিতে হয় তাহলে সোনালী ব্যাংক আপনাকে হেল্প করবে, আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা সরকারকে পে করতে পারবেন। মনে করেন আপনি রেজিস্ট্রেশন করলেন, বিডা রেজিস্ট্রেশনে 1000 টাকা মনে করেন আপনার ফি লাগবে, সেই ফিটা আপনি এখান থেকে বসে থেকে অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। আমদানি রপ্তানি বা প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের মাধ্যমে কি কি পাবেন, আইআরসি পাবেন, ইআরসি পাবেন, আমদানি নিবন্ধনকরণ সনদ বা আইআরসি, আর একটা হচ্ছে রপ্তানি নিবন্ধকরণ সনদ বা ইআরসি, সেটাও কিন্তু এখান থেকে পাবেন। আয়কর সনদ ইত্যাদি পাবেন, নবায়ন করতে পারবেন, রপ্তানি নিবন্ধনকরণ সনদের নবায়ন করতে পারবেন, অর্থাৎ এখান থেকে রেজিস্ট্রেশনও করতে পারবেন আবার রিনিউয়ালও করতে পারবেন। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সাথে জড়িত আছে, যুক্ত আছে আমাদের ওয়েবসাইটের সাথে। তারা কি করবেন, সুরক্ষা ছাড়পত্র ক্লিয়ারেন্স যদি দেয়, সেফটি ক্লিয়ারেন্স তারা দিতে পারে। বিদেশিরা বাংলাদেশে আসতে গেলে তাদের একটা পুলিশ ভেরিফিকেশন হয়, এবং আপনারা জানেন যে পাসপোর্ট করতে গেলে বাংলাদেশ থেকে কেউ বিদেশ যাবে তার পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয়, হয়ে দেখে যে সে সত্যি কোনো আসামি কিনা। কেন করা হয়, একটা পাসপোর্ট দেওয়ার আগ দিয়ে এটা ইনভেস্টিগেশন করা হয়, পুলিশ ভেরিফিকেশন কেন হয়, জানতে চাওয়া হয় যে লোকটা কি আসলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, সে কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন নেওয়া হয়। সেটাকেই সিকিউরিটি ক্লিয়ারেন্স আমরা এখান থেকে দিতে পারি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেখেন জমি ব্যবহার সংক্রান্ত ছাড়পত্র প্রদান, পরিকল্পনা অনুমোদন করা হয়, বড় এবং বিস্তারিত প্রকল্পের ছাড়পত্র প্রদান করা হয়, দখল সনদ জারি করা হয় জমি জমার ক্ষেত্রে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আমাদের সাথে সংযুক্ত আছে, বিদ্যুতের লাইনের জন্য আমরা হেল্প করি, 28 দিনের মধ্যে লাইন দিতে বাধ্য যদি কোনো সব কাগজপত্র আপনার থেকে থাকে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই তোর বিদ্যুতের লাইন দিই আমরা, এই ডেস্কের মাধ্যমে বিদ্যুতের লাইন দেওয়া হয়। এখন এটা বুঝলাম যে ওভারঅল বিডা রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা জানলাম। এখন বিডা যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে, বিভাগীয় কার্যালয় যেগুলো রয়েছে, সেগুলো থেকে কি কি ধরনের সুবিধা পাওয়া যায়, কারণ তাও ওই সুবিধাগুলো যদি আপনি বিভাগীয় শহরে পান তাহলে তো ঢাকায় আসার দরকার নেই কষ্ট করে, তাই না? বিডার হেড অফিস এবং আঞ্চলিক অফিস মোটামুটি সেম, জুরিসডিকশন এবং কার্যক্রম সেম। বিডা যে কাজটা হেড অফিস থেকে আমরা করতে পারি সেই কাজ আমরা ব্রাঞ্চ অফিস থেকেও করতে পারবো, অথবা জেলা অফিস থেকেও করতে পারবো। জেলা অফিস আনফরচুনেটলি নেই, এখন যেটা আছে বিভাগীয় অফিস রয়েছে, 5টা বিভাগে আমাদের অফিস আছে। এখনো রংপুর ডিভিশনে হয়তো চালু করতে পারি নাই, রংপুর ডিভিশনে চালু করা যায় নাই। এরপরে ধরেন ময়মনসিংহে এখন পর্যন্ত চালু করতে পারি নাই, চেষ্টা চলছে। আমরা হয়তো খুব অল্প শীঘ্র সময়ের মধ্যে আমরা সমস্ত বিভাগীয় অফিসগুলো চালু করব। এটা ডিপেন্ড করা হচ্ছে ওই বিভাগের ডিমান্ডের উপর, ওই বিভাগে কি পরিমাণ উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাদেরকে রেগুলেট করা, তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য যদি প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে তখন সে প্রতিষ্ঠান আমরা ক্রিয়েট করি। তাহলে বিডার আঞ্চলিক অফিসের কাজ একই কাজ সেম, আপনি ওখানে গিয়েও কিন্তু শিল্প নিবন্ধনের সুপারিশ করতে পারেন, আবেদন করতে পারেন। আচ্ছা, যে সার্ভিসগুলো আমরা হেড অফিসে দিই সেই সার্ভিসগুলো আপনি ওখানে করতে পারেন। যদি ওরা ওদের জুরিসডিকশনে যদি না মিলে তাহলে ওরাই আবেদনটা ফরওয়ার্ড করে দিবে আমাদের কাছে, তখন আমরা অ্যাকশন নিতে পারবো। বিডা আঞ্চলিক কার্যালয় ব্যক্তিগত বিনিয়োগ বা সমন্বিত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণের শিল্প নিবন্ধন প্রক্রিয়া প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়াসে বিভিন্ন জেলা শহরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সুপারিশ গ্রহণ করে অনলাইনের মাধ্যমে শিল্প নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করছি আমরা। এক্ষেত্রে বিডা আঞ্চলিক কার্যালয় সুপারিশ প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয় থেকে স্থানীয় বিনিয়োগকারী ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্রটি পর্যালোচনা করা করে দেখা হয় যে কাগজপত্র অথেন্টিক আছে কিনা। অথেন্টিক যদি করে তাহলে একটা সুপারিশ তাকে সেখানে দেওয়া হয়। ওকে, এখন আমরা কোম্পানি ফরমেশনে যদি শুরুতেই যেতে চাই তাহলে প্রথমে যে কাজটা দেখতে হবে তো সেটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স দিতে হবে। নাম নিবন্ধন উদ্যোক্তা পরবর্তী প্রক্রিয়া হিসেবে আরজেএসসি তে নিবন্ধনের তার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আপনি আলাদাভাবে টাইপ করবেন, কম্পোজ করবেন, করার পরে অনলাইনে এটাকে আপলোড করে দিতে হবে।
আরজেসি নিবন্ধনের প্রথম শর্ত হলো নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সিম্পল কথা, নেম ক্লিয়ারেন্স না থাকলে আপনার কোন নামে আপনাকে রেজিস্ট্রেশন দিবে এটা নির্ধারণ করতে হবে। কারণ বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এখন আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা যদি কোন কোম্পানি দিয়ে থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে। একই নামে কোম্পানি, দুটো কোম্পানি দেওয়া যায় না। পরবর্তীতে আরজিসি এর ওয়েবসাইট দিয়ে আবেদনকারীকে অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। আবেদনকারীকে নিজ নামে আরজিসি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, যে বললাম ওখানে গেলে অ্যাকাউন্ট খোলার একটা অপশন আছে। ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি একটা নতুন পাসওয়ার্ড দিবেন, আপনার নামে একটা ইউজার আইডি দিয়ে দেওয়া হবে। সেই আইডি দিয়ে আপনি সবসময় ওএসএস এ ঢুকতে পারবেন এবং বের হতে পারবেন। প্রাথমিক নাম অনুসন্ধানের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট ফি জমা দিতে হবে, টাকা জমা দানের রিসিপ্ট জমা দান এবং সংশ্লিষ্ট নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আরজেসি নিবন্ধন বলেছি, আরজেসি নিবন্ধনের আগে অনেকগুলি আমদানি আবেদনকারীকে স্ট্যাম্প মূল্য পরিশোধ করে আসতে হবে এবং সেই ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকে সরকার নির্দিষ্ট অঙ্ক জমা দিয়ে কত টাকা জমা দিতে হবে। এখন কি কি লাগে, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রক্রিয়া। প্রয়োজনীয় কাগজ, নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সঠিকভাবে পূরণ করে জমা দেওয়ার রসিদ, সকল সার্ট পরিচালকদের টিআইএন সার্টিফিকেট সহ আপনাকে এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। নাম্বার 1 কি বলছেন, নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি নিলেন, নেওয়ার পরে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আপনার এই ব্যবসার মধ্যে কোম্পানি দিয়ে কি কি ব্যবসা করতে চান তার নাম লেখা। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার এই কোম্পানির গঠনতন্ত্র কেমন হবে, কার শক্তি ক্ষমতা কতটুকু থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠবে কার কার সিগনেচারে, হ্যাঁ কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই সবগুলো হচ্ছে আমার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা গঠনতন্ত্রে লেখা থাকবে। আরজেসি ওয়েবসাইটে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে, নেম ক্লিয়ারেন্স সাবমিশন নম্বর দিতে হবে, আরজেসি কর্তৃক প্রণীত ফর্ম পূরণ করতে হবে। অনলাইন প্রক্রিয়ায় এই কাজগুলো আপনি করতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্ম জমা প্রদান করা হলো, আপনি রেজিস্ট্রেশন করলেন, ফর্মটা জমা দিবেন। কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ফিস প্রদান সহ জমা রসিদ সংরক্ষণ করতে হবে। সকল কাগজপত্র অনলাইন আপলোড করতে হবে। ওই যে পিডিএফ ফরম্যাটে আপলোড দিতে হবে, হার্ড দিতে হয় না, হার্ড খালি হাতে রাখবেন, পিডিএফটা জমা দিয়ে দিবেন অনলাইন। সকল আপলোডকৃত কাগজপত্র প্রিন্ট করেন এবং জমা রসিদ সহ আরজেসি অফিসে জমা প্রদান করেন। এটা প্রমাণ স্বরূপ আপনি যে অনলাইনে করেছেন তার হার্ড কপি আপনি দিয়ে দিবেন। আরজেসি হতে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাবেন, আপনি আপনার নামে ইস্যু করা হবে। এখন দেখেন বিডা এর মাধ্যমে এই সমস্ত যে কাজগুলো আমরা করছি, এই কাজের সুবিধা, এই বিডার এই সমস্ত কাজের মাধ্যমে ব্যাপক সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। আমরা আমাদের সাথে যে সমস্ত বড় বড় একদম প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রির লোকজন জড়িত, হ্যাঁ তারা বিশাল বড় এরকম ভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। স্পেশালি ওএসএস ইন্ট্রোডাকশনের পরে আমাদের কাজগুলো এত সহজ হয়েছে, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। ওই ব্যক্তিকে আসতেই হয় না, আমাকে শুধু কয়েকটা কাগজ দিয়ে বলছে, স্যার আমাকে যদি আপনি একটু হেল্প করতেন নেম ক্লিয়ারেন্সের জন্য। কেউ আছে একটু কফি দিতে বলো না, দ্রুত গতিতে। হ্যাঁ আচ্ছা, চট্টগ্রামে কি বলছে এটা, যদিও বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে কোনো উদ্যোক্তা ঘরে বসে সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, কিন্তু অনলাইনে সুবিধা এখন পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রামে বিদ্যমান আছে, যা পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার জন্য বিডা আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। বিডা থেকে লাইসেন্স নিবন্ধন করা থাকলে যে কোনো আমদানি রপ্তানিকারক দেশের যে কোনো প্রান্তে সুবিধা ভোগ করে থাকেন। দেখছেন কত রকমের সুবিধা কিন্তু আছে। শুরুতে আপনাকে নাম লেখাইতে হবে, বিডাতে রেজিস্ট্রেশন নিতে হবে। যদি কেউ কোনো প্রতিষ্ঠান দাঁড় করান তাহলে বিডা রেজিস্ট্রেশনটা নিয়ে নেবেন, 1000 টাকা লাগে মাত্র। বিডা কর্তৃক নিবন্ধিত ব্যবসায়ের আর্থিক প্রণোদনা পেয়ে থাকেন। বিডা কর্তৃক নিবন্ধিতদের ট্যাক্স হ্রাসকৃত হারে আদায় করা হয়। বিডা কর্তৃক বিদেশি কর্মী বাহিনীকে ওয়ার্ক পারমিট প্রদান করা হয় এবং নবায়ন করার ব্যবস্থা করা হয়। বিডা কর্তৃক আঞ্চলিক অফিসের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের ভিসা অনুমোদনের ব্যবস্থা করা হয়, কারণ বাইরের লোকজন বিদেশে ঢুকতে গেলে আমাদের কাছে আবেদন করবে। আগ্রহী বিনিয়োগকারীদের বিভিন্ন ব্যবসার সম্ভাবনা, ভবিষ্যৎ, পসিবিলিটি, পরিকল্পনা উপস্থাপন ইত্যাদি নিয়ে কিন্তু সহায়তা করে থাকে। আমরা কিন্তু করছি আপনাদের ইএসডিপি এর মাধ্যমে। আগ্রহী বিনিয়োগকারীদের জন্য সরাসরি বিনিয়োগের সুযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগকে গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধন করে দেশের অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীলতা আনয়ন করা হয়। বিডার অন্যতম প্রধান কাজ সারা বাংলাদেশের বিনিয়োগের পরিবেশটাকে ইমপ্রুভ করা। এ লক্ষ্যে যত রকমের কার্যক্রম রয়েছে
যেগুলো বলা হলো সেগুলো তো আছেই, এর বাইরেও আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে যে বিনিয়োগ যাতে বাড়ে। আমরা এই বছরে পেয়েছি এত বিলিয়ন ডলার, সামনের বছরে সেটাকে আরো 30% বাড়ানো যায় কিনা, সামনের বছর আরো একটু বৃদ্ধি করা যায় কিনা, এইগুলোই হচ্ছে প্রচেষ্টা নিয়ে বিডা সবসময় কাজ করে যায়। এর জন্য শুধু তাই না, অলরেডি আপনারা দেখেছেন, যারা হয়তো পত্রিকা পড়েন তারা বুঝবেন, গতকাল একটা প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি, তার নাম হচ্ছে BBF, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিডার পক্ষ থেকে যে সারা বিশ্বে বাংলাদেশের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা, উপস্থাপন করা, অ্যাডভার্টাইজ করা, এবং বাংলাদেশে বিনিয়োগ করলে যে কি কি লাভ, কি কি সুবিধা, এখানে বিজনেসের পসিবিলিটি কি পরিমাণ, অর্থাৎ বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য, বহির্বিশ্বে ব্র্যান্ডিং করার জন্য একটা প্রতিষ্ঠানের সাথে অলরেডি আমরা চুক্তি করেছি। তারা সারা বিশ্বে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তারা কথা বলবেন, তারা প্রচার করবেন, অ্যাডভার্টাইজ করবেন, যাতে বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত হয় এবং বিনিয়োগের পরিমাণ বাড়ে। এই কাজগুলো কিন্তু বিডা করছে। ধন্যবাদ। আমার মডিউলের এই 4.2 and 4.3 ভিত্তিক ডিসকাশন, ফর্মাল ডিসকাশন শেষ হলো। আমি ওভারঅল বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ইনভেস্টমেন্ট ক্লাইমেট বলতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য এখন দিয়ে দাও। আমি শেষ করি। বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিবেশ ইমপ্রুভ করার জন্য যত রকম অ্যাক্টিভিটিস হাতে নেওয়া প্রয়োজন, সেগুলো সার্বিকভাবেই আমরা বিনা কাজ করে যাচ্ছি। কিন্তু আপনি তো জানেন, বাংলাদেশের একটা আইন, এবং হয়তো ট্যানজিবল পরিবর্তনটা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন। যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের অবস্থান ছিল আগে কত, 176তম। আমরা 8 ধাপ ইমপ্রুভ করেছি, এখন বর্তমানে আমাদের কত অবস্থান, 168-তে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইফোর্টের কারণে। কেন ইজ অফ ডুইং বিজনেস আমরা কাজ করেছি। আগে মানুষের বিদ্যুতের লাইনের জন্য আবেদন করলে সে লাইন পাইতে 6 মাস 1 বছর সময় লাগতো। আমরা সেটাকে কমিয়ে এনেছি, আমরা 30 দিন বা 28 দিনের মধ্যে বিদ্যুতের লাইন দিতে বাধ্য এখন পিডিবি বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। ঠিক আছে, এইরকম ভাবে কাজ আমরা করে যাচ্ছি। হ্যাঁ, এখন এই কাজেরই অংশ হিসেবে আপনাদের সাথে আমাদের ডিসকাশন, আপনাদের সাথে ইউএসডিপি প্রকল্প বাস্তবায়ন, যার মাধ্যমে আমরা ইউথ পপুলেশনের মধ্য থেকে 24,000 বা 25,000 লোককে প্রশিক্ষণ দিয়ে আমরা উদ্যোক্তা বানাতে চেয়েছি। এই উদ্যোক্তা বানানো 24,000 লোক উদ্যোক্তা হতে পারে, 24 জনও হতে পারে, ইটস আপ টু ইউ, এটা আপনাদের চয়েস। কারণ উদ্যোক্তা হলে সেটা আপনার জন্য স্বাবলম্বিতা অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে, এবং আপনি যখন স্বাবলম্বী হবেন তখন দেশের উন্নয়ন ঘটবে। দেশ আসলে সরাসরি আপনার কাছ থেকে কোনো প্রত্যাশা করেন। দেশের মানুষ ভালো থাকা মানে দেশ ভালো থাকা, দেশের মানুষ উন্নত হওয়া মানে দেশ উন্নত হওয়া, এটাই আলটিমেটলি সরকারের এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই বলে আমি আমার ফরমাল সেশন শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, যে প্রশ্নগুলো ইতিমধ্যে সম্পাদিত হয়েছে, যে প্রশ্নগুলো ইতিমধ্যে করা হয়েছে সেগুলো করবেন না প্লিজ। আর ধন্যবাদ স্যার আপনাকে। লোন সম্পর্কিত প্রশ্ন করবেন না, কারণ লোনের জন্য আলাদা সেশন আছে। কোম্পানি নিবন্ধন আর ট্রেড লাইসেন্স কি একই? নো, ভালো প্রশ্ন করেছেন, কিন্তু এটা ক্লিয়ার হওয়া দরকার। কোম্পানি কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানির লাইসেন্স নেওয়া মানে কিন্তু কোম্পানি ব্যবসা করতে পারবেন, মনে রাখবেন। আর যে যদি আপনি একটা কোম্পানি ফর্ম করেন তখন একটা দাঁড় করালেন, আপনি খেয়াল করেন, আমি তিনটা উপায়ে একটা মানুষ ব্যবসা করতে পারে। 1 নম্বর হচ্ছে একক মালিকানায়, প্রোপ্রাইটারশিপ, যৌথ মালিকানায়, পার্টনারশিপ, 2 জন ব্যক্তি বা 3 জন ব্যক্তি বা 4 জন ব্যক্তি মিলে ব্যবসা করতে পারে, আর কর্পোরেশনের মাধ্যমে ব্যবসা করতে পারে। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যখন ব্যবসা করতে চাইবে তখন তার কি লাগবে? তখন তার শুধু ট্রেড লাইসেন্স লাগবে। 2 জন ব্যক্তি যখন ব্যবসা করতে চাইবে তখন তার কি লাগবে? তখন 2টা জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্ট, 2 পার্টনারের মধ্যে লাভ লোকসান মূলধন কিভাবে শেয়ারিং হবে, কে কত ইনভেস্ট করবে, কে কত লাভ পাবে, তার একটা চুক্তিনামা থাকতে হবে। সেই চুক্তিনামা যখন জমা দিবেন তখন লোকাল স্থানীয় সরকার যে সমস্ত
অর্গানাইজেশন আছে, যেটা হতে পারে সিটি কর্পোরেশন, হতে পারে পৌরসভা, হতে পারে ইউনিয়ন কাউন্সিল, এইখানকার ট্রেড লাইসেন্স আপনি পাবেন। তো খেয়াল করতে হবে কি তাহলে একক মালিকানার জন্য লাগবে শুধু আপনার ট্রেড লাইসেন্স, পার্টনারশিপের জন্য ট্রেড লাইসেন্সের আগে লাগবে একটা ডিড অফ পার্টনারশিপ। আর যখন লিমিটেড কোম্পানি যখন আপনি করবেন, তখন প্রথমে লিমিটেড কোম্পানি তো গঠন করতে হবে, সেটা করবেন RJSC তে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজ লিমিটেড। সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে কাউরান বাজারে অবস্থিত। আপনি যখন কোম্পানি ফর্ম করবেন তখন সেটা একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল। এখন এই প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে। আগেকার ট্রেড লাইসেন্স ছিল ব্যক্তির নামে, এখন হবে প্রতিষ্ঠানের নাম। ধরেন আপনি একটা কোম্পানির নাম দিয়েছেন, সুগন্ধা ট্যুরিজম সার্ভিস কোম্পানি লিমিটেড। আপনি RJC থেকে এই নামে একটা কোম্পানি ফর্ম করলেন। এখন আপনি ব্যবসা করতে চাইলে আপনার শ্রীমঙ্গলের সংশ্লিষ্ট লোকাল গভর্নমেন্ট অথরিটির কাছ থেকে একটা ট্রেড লাইসেন্স লাগবে ওই সুগন্ধার নাম দিয়ে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। স্যার, কোম্পানি খোলার পরে সরকার কবে থেকে ভ্যাট নেওয়া শুরু করে? মানে এটা কিভাবে, ভ্যাটের প্রসেসটা কিভাবে? সরকার যে ভ্যাট বা কর নেয় প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দিতে হবে প্রতি মাসে। স্যার, এটা কিভাবে হয় মূলত? আপনি যখন ভ্যাট রেজিস্ট্রেশন করবেন তখন আপনি কোনো না কোনো ইউনিটের আওতায় আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন হবে আপনার লোকেশন অনুযায়ী। সার্কেল আছে। এটা যদি এগ্রো ফার্ম হয় তাহলে কি এটা ভ্যাটের আওতায় আসবে? কোনো সমস্যা নাই ভাই। আপনি খেয়াল করেন, আপনি আমার যা ট্যাক্স দিতে হয় না তাকেও তো রিটার্ন দিতে হয়, আপনি বুঝতেছেন না কেন? ও জি স্যার, জি স্যার। দিতে হবে তা না, রিটার্ন জমা দিতে হবে আপনাকে। আপনি যদি কোনো রকমের 1 মাস ব্যাপী যদি কোনো ব্যবসা আপনার না থাকে, আপনার কোনো ইম্পোর্ট এক্সপোর্ট ট্রানজাকশন না হয়, তাহলে কোম্পানির নিবন্ধন হলে কি স্যার রিটার্নের এটা জমা দিতে হবে? এটা তো স্যার ডেফিনেটলি, আদারওয়াইজ তো কোম্পানি ফর্মই করতে পারবেন না। কোম্পানি ফর্ম করলে আপনার কি করতে হবে? বিন নাম্বার লাগবে, টিন নাম্বার লাগবে। অটোমেটিক্যালি আপনি কিন্তু সরকারের NBR এর কাছে কিন্তু এনলিস্টেড কোম্পানি হিসেবে ট্রিটেড হবেন। আপনার ডকুমেন্টেশন, আপনার ট্রেস সবকিছু তো NBR এর কাছে থাকবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার 5 মিনিট সময় দিবেন প্লিজ? আপনি বসে প্রশ্ন করেন, দেখতে বাজে লাগতেছে। ওইটাই বলতেছি, আমাকে কেন বাজে লাগতেছে সেটা হচ্ছে, আমি বিডাতে প্রথম অ্যাপ্লাই করার পরে যখন আমার ফর্মটা গ্রহণ করা হয়েছে আমাকে ফোন করছিল। হ্যাঁ, আমি ইউসিতে থাকি, এসমতে ট্রেনিং নিতেছিলাম। তো ওইখান থেকে আমি রওনা দিয়ে আসতে আসতে আমি মাঝে 2বার ফোন পাই। তো আমি রিক্সাওয়ালাকে নিয়ে একটু দ্রুত আসতে যাই, এমনকি আমি গাজীপুরে আছি স্যার, রাবেয়া গাজীপুর মনে হয় চিনছেন, এখানে আছে। তো ওইখানে আমি একটা রিক্সা অ্যাক্সিডেন্টে আমার মাথার মেরুদণ্ডের 6 নাম্বার ডিস্কটা ভাঙে যায়। এই সুবাদে আমি ওইখানে আর পৌঁছাইতে পারি নাই, এবং আমার যে হোস্ট ফয়সাল ও সমস্ত কিছু জানে, যে কারণে আমি আপনাদের সামনে আমি আর সে কথা বলতে লজ্জা পাই, তাই আমি বন্ধ করে রাখি। আর আমার জীবনের ট্রাগেল আছে, 19 বছরের ট্রাগেল। আর আমার 5 মিনিট যদি সময় দেন, আমি প্রথম থেকে বলতে চাই, অধৈর্য না হলে আমি কি একটু বলবো? 5টা মিনিট স্যার। এখন স্পেসিফিক আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি সেটা বলেন স্যার। আমি হেল্পটা আপনি আপনার সিদ্ধান্ত নিবেন। আমি হেল্প কি ধরনের পাবো না পাবো এটা আমি আশা করতেছি না। আমি আশা করতেছি যে আমি একটা জায়গায় আমার মতামত বলি এবং আমার স্বপ্নটা বলি এবং আমি যে যুদ্ধ করছি এইটা বলি। আচ্ছা জি, বলেন। সর্বপ্রথম আপনি সর্বপ্রথম বলছেন যে আমাকে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হইতে হবে। এটা আমার নারী রিলেটেড। জন্মগত ভাবে আমি মকসিদপুরের মেয়ে, গোপালগঞ্জের মেয়ে। আমি হাশেম মানে একটা হাশেম হাশেম ফকির হচ্ছে আমার দাদার নাম। উনি মৃত অবস্থায় আমার বাবার আমি জন্মগ্রহণ করি। আমার বাবার নাম শাহাদুল হক ফকির, যে নগরকান্দা MN একাডেমির প্রধান ভারপ্রাপ্ত ছিলেন, প্রধান শিক্ষক অবস্থায় রিটায়ার করছেন। সহকারী শিক্ষক অবস্থায় তিনি এতদিন মানে ছিল। অনেক ইচ্ছা ছিল তার সরকারি নিয়োগ পাবে, কিন্তু সে তার দুর্ভাগ্য 2 মাসের জন্য সে সরকারিতে চান্স পায় নাই। সে কমিটি মেম্বার ছিল এবং তার সততা একাধিক বা নির্বাচন ছাড়া সে মানে আপনি এই কথা জাস্টিফাই করার জন্য নগরকান্দা MN একাডেমি মডেল স্কুল, যে ওইখানে তথ্য আপনি সংগ্রহ করলে সিরাজুল হকের সম্বন্ধে তথ্য পাবেন। এটা আমার জীবনে একটা মানে বড় ব্যর্থতা যে আমার বাবার স্বপ্ন পূরণ হয় নাই। যাই হোক, আমি শেখ হাসিনার মতো আমার একটা মডেল, তা আমার বাবা। এদিক দিয়ে আমার শেখ হাসিনার একটা
সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মিল আছে। আর একটা মিল আছে, সে তার লক্ষ্য থেকে কোনো বিনিময় নামে না। আমি তাকে প্রথম থেকে ফলো করতেছি, যখন সে 12ই জুন 7তম যে ইটা ছিল আমাদের নির্বাচন বাংলাদেশের, তখন ছাগল দিতে আমার বাবা রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে কি এপিও হিসেবে সে কাজ করে। হ্যাঁ, এবং সে ওদিন আমার ছোট বোনের জন্ম হওয়ায় সে খুশিতে আয়সা আমার বোনের নামটাও চেঞ্জ করে ফেলায়, সুলতানা নাম দেয় তার। সে এখন মাস্টার ডিগ্রি করছে, হ্যাঁ, ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তার নাম সুলতানা। আপনি জমা যদি তার নিবন্ধন চেক করেন সত্যতা যাচাই করতে পারবেন। আমার একটা কথা মিথ্যা না স্যার। মানে শেখ হাসিনার প্রতি আমরা এমনিতেই মানে টান আমাদের, এবং সেই ছাগল দিতে সে জিতছিল। আর তার আগে যে ভোটার প্রচারের জন্য এমএন একাডেমিতে আসছিল, সে যে কেঁদে কেঁদে তার জীবনের কথা বলছিল, তার যে পিতৃস্নেহ আমি দেখছিলাম, ওইভাবে কান্না আসে আমার বাবার বেদনায়। আর আমি আমার জীবনে বেশি একটা পড়ালেখার সুযোগ পাই নাই। আমার আব্বা ইসলামিক মাইন্ডের ছিল, এবং আমার ভাগ্যের নিয়তিতে উপস্থিত দেখতে যাই। প্রশ্নটা করলে ভালো হয়। আচ্ছা, হয়ে গেছে স্যার। মূল কথায় যান। হ্যাঁ, মূল কথায় যান, ভালো হয়। জি, আমি কয়েকটা ট্রেনিং নিছি, যুবউন্নয়নে ট্রেনিং নিছি। স্যার শুনতেছেন? জি, শুনছি, আমি শুনছি, বলেন। জি, যুবউন্নয়নে ট্রেনিং নিছি, এসএমও ট্রেনিং নিছি, এসএমএ টিডিএম এর। বেড়াকে আমি টিডিএম এর উপরে টিটি হিসেবে কাজ করছি, এমসিপি হিসেবে কাজ করছি, এবং এই যে ইউসিপি তেও এমসিপি হিসেবে কাজ করছি স্যার। এখন আমি অ্যাসেসর হিসেবে কাজ করার জন্য আমার বিএ পড়ার জন্য দরকার ছিল। আমি 9ম শ্রেণী থেকে পড়া বাদ দিছি। এখন সংসারের মাঝখানে আমার বেবি সন্তানের পাশাপাশি আমি পড়া চালাইয়া যায়, এটাও আমার সরকারের অবদান, কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা সরকারি প্রতিষ্ঠান, যেটার কারণে আমি এখন বিএসএস এ রানিং এ আছি। কিন্তু মাঝখানে আমি বিএসএস টাও বাদ দিতে পারিনি, পরীক্ষা দিতে পারি নাই। 2 সেমিস্টার বাদ গেছে আমার বেবি হওয়ার কারণে। আমি আবার নতুন করে এই বছর জয়েন করছি ধলাদিয়ায় স্যার। আপনি এটাও গুগলে সার্চ দিলে পাবেন, নতুন বছর নতুন ইসে। আমার জীবনে আমাকে জিততেই হবে স্যার। আপনারা যদি আমাকে নিয়ে মানে আমার হাতটা ধরেন, আমি উঠবো ইনশাল্লাহ। আমার সাকসেস হওয়া লক্ষ্য না, আমার লক্ষ্য আমি কিছু করবো। ওকে রাবেয়া, ব্যর্থতা হবে, এটা আমার ব্যর্থতা। জি আচ্ছা স্যার। রাবেয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে এই যে স্ট্রাগল সাম লাইফ শুনলাম, গল্প জি স্যার, শুনলাম। এখন আমার বাচ্চা আমার চারদিক দিয়ে কান্না করে, আমাকে এতটা পড়ানো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি 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 জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি স্যার। আমার মনে হয় আমি বলি, আমি একটু বলে নিই। রাবেয়ার কথা শুনে আমার মানে খুবই খারাপ লাগলো, এবং আমার ভালো জিনিস লাগলো। সেটা হচ্ছে তিনার যে মানসিক শক্তি, তিনার যে মোটিভেশন, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে কি বলবো, এটা অদম্য স্পৃহা, এটা আসলেই আমাদের নারী কুলের জন্য, নারী জাতের জন্য খুবই এটা এনকারেজিং হবে, ইন্সপায়ারিং হবে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সংশ্লিষ্ট প্রশিক্ষণ সমন্বয়ক যিনি আছেন, রাবেয়া সম্ভবত কথা বলছিলেন গাজীপুর থেকে, ওনার বাড়িও যদিও রাবেয়া গাজীপুর থেকে বলছিলেন স্যার। জি, ওনার জন্মস্থান গোপালগঞ্জ, কিন্তু উনি বলছিলেন কথা গাজীপুর থেকে। তো গাজীপুরের আমি প্রশিক্ষণ সমন্বয়ককে বলবো যে ওনাকে স্পেশাল ভাবে টেক কেয়ার করার জন্য, যে ওনার আসলে যদি কোনো স্পেসিফিক কোনো এরকম ভাবে হেল্পের প্রয়োজন পড়ে, স্পেশালি তাকে যাতে আমরা হেল্প করতে পারি সেই ব্যবস্থা আপনি নেবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ রাবেয়া। আপনি যেহেতু বলেছেন যে আমার হাত ধরে রাখার জন্য, ডেফিনেটলি আমরা আপনার প্রতি স্পেশাল কেয়ার আমাদের থাকবে। আর কাউ যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার পিটির সুযোগ আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। দুজন প্রশ্ন করলে ভাই কাউকে বুঝতে পারবো না। হ্যাঁ, হ্যালো, একজন করে করেন। জি স্যার, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। আমি আগে প্রশ্ন করার আগে সবাই হাত তুলবেন। হ্যাঁ স্যার, আমি বরিশাল থেকে বলছি। প্রশ্ন করেন প্লিজ, ডিস্টার্ব হচ্ছে। স্যার কি শুনতে পারতেছেন? ভাই আমি কাকে শুনবো? তিনজন প্রশ্ন করবো, জি শুক্লভ ভাই, আপনি কথা বলুন। আপনি অনেকক্ষণ ধরে হাত উঠে রাখছেন, তো আপনি প্রশ্নটা শেষ করুন। 300-র উপরে। আমি একটু প্রশ্ন করে অনেকক্ষণ ধরে হাত তুলে আছি। হ্যাঁ জি জি স্যার। আচ্ছা, আমি বরিশাল থেকে বলছি। আমি ডাক্তার শুক্লভ চন্দ্র ধর। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার ওয়াইফ একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার প্রশ্ন হচ্ছে, স্যার কি শুনতে পারতেছেন? আমি আপনাকে শুনছি, সাথে অনেকেও শুনছি, আপনি বলেন।
আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি জবের পাশাপাশি বিজনেস করব বা একটা প্রতিষ্ঠান দাঁড়া করাবো। তো সেই ক্ষেত্রে আমার তো কিছু আইনগত অবস্ট্রাকল মনে হয় আছে, যে আমি সরাসরি বিজনেস করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার অল্টারনেটিভ ওয়ে কি, আমি একটু জানতে পারি? আচ্ছা ভাই বলি, আপনিও গভর্নমেন্ট এমপ্লয়, আমিও গভর্নমেন্ট এমপ্লয়। হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়িতে সরাসরি ব্যবসা করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পূর্বানুমতি নিতে হয়, নিষিদ্ধ নয়। নর্মালি হচ্ছে পূর্বানুমতি নিতে হয়, সংশ্লিষ্ট কন্ট্রোলিং বডির কাছ থেকে অনুমোদন নিতে হয়। সেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসলে আমরা যারা সার্ভিস হোল্ডার তাদের সরাসরি ব্যবসাতে গেলে সার্ভিসটা হ্যাম্পার্ড হতে পারে। আমরা জনগণের টাকা নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করব, ঠিক আছে, কিন্তু যখনই আপনি ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো প্রতিষ্ঠান লাভজনক বা যেগুলোর সাথে খুব মানে চ্যালেঞ্জিং কোনো কাজ করতে গেলে যেটা হবে সেটা তো রিস্ক আছে, বিজনেসে রিস্ক আছে না। তাহলে ব্যবসা করতে গেলে যেটা হবে আপনার মেন্টালি ফিজিক্যালি আপনাকে অন্য জায়গায় এঙ্গেজ থাকতে হবে। এই জন্য সরকার আসলে সরকারি চাকরিজীবীদের অনুমতি দেয় না ব্যবসা বাণিজ্য, ব্যবসা তো রিস্কি। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয় আরেকটা থাকে হয় কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আপনি যেটা করতে পারেন, ব্যবসা সরাসরি যেহেতু সুযোগ নেই, কোনোভাবে সুযোগ নেই, আপনার অধীনস্থ যারা আছে, আপনার ছোট ভাই থাকতে পারে, হ্যাঁ, বড় ভাই থাকতে পারে, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আপনি এরকম ভাবে উদ্যোক্তা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমি মূলত একটা মশলার প্যাকেজিং জাত করে মশলার বাজারজাত করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি কোম্পানি রেজিস্ট্রেশন না করে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে কি বিএসটিআই এর জন্য আবেদন করতে পারবো কিনা, এক। আর দ্বিতীয়, এক্সপোর্ট আইআরসি এবং ইআরসি এর জন্য এখন আমি নারায়ণগঞ্জ থেকে ইএসডিপি এর অফিস থেকে কি ইনস্ট্যান্টলি আবেদন করতে পারবো? রিসেন্টলি এটার জন্য কি আমি আবেদন করতে পারবো? আপনি আমার ইএসডিপি থেকে, ইএসডিপি তো না, ইএসডিপি অফিস থেকে তো সম্ভব না, এটা আলাদা একটা। ইএসডিপি তো শুধু প্রশিক্ষণ দিচ্ছি আমরা, অন্য কোনো তো সার্ভিস আমরা দিতে পারি না। না, ওই ওয়ান স্টপ যে সার্ভিসটা বললেন এখান থেকে, ওয়ান স্টপ সার্ভিস বলছি, ওয়ান স্টপ সার্ভিস থেকে আপনি সার্ভিস নিতে গেলে বিডাতে রেজিস্ট্রেশন করতে হবে এট ফার্স্ট, ঠিক আছে? জি। বিডাতে যখন আপনি নিবন্ধন নিবেন তখন আপনি বিডার যে সমস্ত সার্ভিস বিডা প্রোভাইড করে সেই সার্ভিস গুলো আপনি অ্যাভেল করতে পারেন। তা আপনি আগে 1000 টাকা দিয়ে বিডার রেজিস্ট্রেশনটা নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে তখন আপনি বিডার তখন কি হবেন বলেন, বিডা আপনার গাইড হয়ে যাবে, বিডা তখন আপনার গার্ডিয়ান হয়ে যাবে, বিডা আপনার হোস্ট হবে। তখন আপনি কি করবেন, আপনি ওএসএস এর জন্য তখন একটা পোর্টাল ক্রিয়েট করবেন, আপনার একটা আইডি ক্রিয়েট হবে। ওই আইডি দিয়ে তখন আপনি বিডার ওএসএস এর আন্ডারে যত রকম সার্ভিস আছে সবগুলো সার্ভিসের জন্য প্রযোজ্য যদি হয়, আপনার যে সার্ভিস আপনার জন্য প্রযোজ্য হবে সেই সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার, আগে কি কোম্পানি ক্রিয়েট করে তারপরে বিডার জন্য রেজিস্ট্রেশন করতে সুযোগ দেয়? বিডার রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি, বিডার রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি ফর্ম করা বাধ্যতামূলক নয়, ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, বিডা কি পিপিপি সুযোগটা দেবে? না, বিডায় পিপিপির কোনো সুযোগ নেই, পিপিপি তো আলাদা অথরিটি আছে, ওটাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায়। পিপিপি ভিত্তিতে আমি যদি একটা কোম্পানি থেকে ইনভেস্ট সুবিধা নিই, আরেকটা কোম্পানি থেকে কারিগরিক সুবিধা নিই, সেটা কি আমি পারবো? হোয়াই নট, ডেফিনেটলি পারবেন। স্যার, আমরা কি বিডেতে এখন সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবো স্যার? আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে, আপনার টিম থাকে, আপনার ভ্যাট থাকে, এনআইডি থাকে, যেখানে আপনি ব্যবসা করছেন তার সেই জমির দলিল যদি থাকে পারবেন। স্যার আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে বলছি। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। আমার ছোট একটা বিজনেস আছে, ওয়াশিং এন্ড ডাইং। ওকে, তো ভালো বিজনেস। হ্যাঁ, উত্তরা খিলক্ষেতে আছে আর কি। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, আপনার এই যে বিডার মাধ্যমে বিদেশি কোনো ব্যক্তি যদি স্থানীয় ব্যক্তির সাথে ব্যবসা করে, তাহলে তারা যদি আর কি একে অপরের সাথে কখনো কোনো চিট করে কিংবা কোনো সমস্যা করে, এটার জন্য কি লাইবিলিটি কি বিডা নিবে নাকি তাদের জার্জার? কেন, বন্ধু চেনার দায়িত্ব আপনার। জি স্যার, শুধু বিডার দায়িত্ব হচ্ছে মিলিয়ে দেয়, এই তো? এটা এক্স্যাক্টলি কাজী অফিসের মতো। কাজী অফিসে মনে করেন একটা ছেলে আর মেয়ে আসলো বিয়ে করার জন্য, বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর। টিকবে কি টিকবে না
সেটার দায়িত্ব আসলে কাজে নিতে পারবে না। দায়বদ্ধতার ব্যাপার আছে না স্যার, অ্যাকাউন্টেবিলিটি বিডাটা দেখবে না? না না না, বিডা তো আপনার সাথে আপনাকে মিলিয়ে দেয় নাই, বিডার কাছে এসছেন আপনারা দুজনেই। আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, জি, আপনাকে ওয়ালাইকুম অনেক সালাম। অনেক ধন্যবাদ স্যার। এই শুরু থেকে এখন পর্যন্ত পুরো ক্লাসটা এরকম ভাবে নিছেন যে আমরা অনেক ভুল ত্রুটি করছি, ওই যে অনেক সময় আমরা মিউট না করে কথাবার্তা বলছি, কিন্তু আমাদের কথাবার্তার বিষয় কোনো দিকে খেয়াল করেন নাই। প্রথমে বলছেন যে আপনার এই আমাদের যে সংস্থা ইএসডিপি এটা একটা অভিভাবকের মতো, কিন্তু এই অভিভাবকের মতো ঠিক আছে, কিন্তু এই যে আমরা যখন সরকারি কোনো জায়গায় যাই, সরকারি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিরা তো একটা সরকারি ভাবে সহায়তা করে। সরকারি কোনো জায়গায় যদি কোনো সুযোগ সুবিধা নিতে চাই, দেখা যাচ্ছে অনেক জায়গায় ভালো অফিসার যারা আছে এগুলোর সাথে কথাই বলার সুযোগ হয় না, ও কোনো জায়গায় যাওয়ার সময় কথা বলার সুযোগ হয় না। তারপরে আরো অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে। যেমন আপনি আজকে আমাদেরকে যেরকম আমরা যদি সফল উদ্যোক্তা হইতে চাই, তরুণ উদ্যোক্তা, আমরা প্রথমে এই যে এই ধরনের কথাবার্তা 4 ঘন্টা ক্লাসে অনেক বড় একটা আশা পাইলাম, অনেক বড় আশার সৃষ্টি হলো, কিন্তু এই আশাটা পরবর্তীতে আমরা যে কোনো কারণে আমাদের আশা ভঙ্গ হইলো। কিন্তু আশা ভঙ্গ না তো আশা হতো, আশা মানুষের ভাঙ্গা গেল, এটা আশা হত্যা করা হয় আমার যতটুকু ধারণা। স্যার, ছোট ছোট কোম্পানি কি বড় বড় কোম্পানির কাছে ইনভেস্টমেন্টের জন্য আশা করতে পারে, বা এরকম কোনো সিস্টেম আছে স্যার? ওকে ওকে, আমি ওই ভাইটাকে একটু অ্যান্সার দিয়ে নিই। উনি অনেক প্রত্যাশা নিয়ে এসছেন, হ্যাঁ, কিন্তু আমি বলি ভাই আপনারা কিন্তু উদ্যোক্তা, হ্যাঁ, এটা কিন্তু আমি প্রথম থেকে আমরা যেটা বলে আসছি, উদ্যোক্তার কাজ কি জানেন? অগ্নিকুণ্ডের মধ্যেও সে হাসবে, পুষ্পের হাসি হাসবে। উদ্যোক্তা আমি বলেছি শূন্যের মধ্যে, আপনি উদ্যোক্তার কাজ মানে কি? উদ্যোক্তা অসম্ভবকে সম্ভব করা হচ্ছে উদ্যোক্তার কাজ। সাধারণ একজন মানুষ যেখানে কোনো সম্ভাবনা দেখবে না, উদ্যোক্তা সেখানে সম্ভাবনা দেখবে। সাধারণ মানুষের কাছে মনে হবে যে বরফের দেশে আবার কিভাবে ফ্রিজ বিক্রি করব, উদ্যোক্তা সেখানে ফ্রিজ বিক্রি করে আসবে। এই জন্য আশাহত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি উদ্যোক্তা মানে আপনি কখনো আশাহত হবেন না। উদ্যোক্তার কাজ হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করা। উদ্যোক্তাকে কেউ বলে দিতে পারে না যে ভাই আপনি এটা করেন, আপনি ওটা করেন। উদ্যোক্তা নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে, নিজেই নিজেকে পথ দেখাইতে পারে। আমরা আসলে আমরা কি করছি, ঠিক যারা উদ্যোক্তা হবেন, হ্যাঁ, তাদের মধ্যে উদ্যোক্তা সত্তা অবশ্যই আছে। আমরা ইএসডিপি নিশ্চিতভাবে বিশ্বাস করি, বিডা থেকেও নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি, আমি অ্যাজ এ পার্সন আমিও পার্সোনালি বিশ্বাস করি যে কাউকে জোর করে উদ্যোক্তা বানানো যায় না, কাউকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানানো সম্ভব নয়। যদি তাই হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে আমরা উদ্যোক্তা বানা দিতে পারতাম। ঠিক আছে, উদ্যোক্তা এমন একটা সত্তা, এমন একটা কোয়ালিটি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে। এটা শুধু একটা যে জিনিসটা প্রয়োজন সেটা উপযুক্ত একটা পরিবেশ দেওয়া। স্যার আমি আমরা এখানে একটা চেষ্টা কথা বলতে করছি, চাই। যে জায়গা আমি বলি, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে যাদের মধ্যে উদ্যোক্তা সত্তা আছে তাদেরকে ঠিক এই রকম যে দেয়াশালের কাঠি না, দেয়াশালের কাঠিকে কেউ যদি বলে এই ম্যাচ বক্সের মধ্যে হিউজ পরিমাণে আগুন আছে, এই আগুন দিয়ে একটা বন, একটা জনপদ সারকার করে দেওয়া সম্ভব। কথাটা কিন্তু অমূলক বা মিথ্যা নয়। যদি আগুনটা আমরা দেখতে পাই না, কি করতে হবে জানেন? দেয়াশালের কাঠিটাকে সঠিক জায়গায় একটু ঘষা দিতে হবে। ঘষা দিলেই ওই দেয়াশালের কাঠির মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ লুকাইতে ছিল, ঘুমন্ত ছিল বা ডরমেন্ট অবস্থায় ছিল, সেটা যখন প্রকাশিত হবে তখন সে দেখা যাবে একটা জনপদ, একটা জঙ্গল, একটা বন, বিশাল বড় এরিয়া তখন পুড়িয়ে ছারকার করে দিতে পারে। উদ্যোক্তার ব্যাপারটা ঠিক এইরকম। এই যে মনে করেন এখন কানেক্টেড আছেন আমার, আজকে সারাদিনে হয়তো 350 মতো লোক আপনারা সংযুক্ত ছিলেন, এর মধ্যে দেখা যাবে 35 জন লোক অটোমেটিক বের হয়ে যাবে। আমি প্রশিক্ষণ দিয়ে চলে যাব, আমার প্রকল্প শেষ হয়ে যাবে, এর মধ্যে 300 লোক খুঁজে পাওয়া যাবে না। এরা হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো হয়তো চাকরির চেষ্টা করবে অথবা অন্য কোনো কিছু করে থাকবে, হয়তো 35 জন লোক টিকে যাবে, কিন্তু কিচ্ছু করছি না। আমি কিন্তু তাদের কাছে দ্বিতীয়বারও দেখা করবে যাব না, তাদের সাথে দ্বিতীয়বার কথাও হবে না, কিন্তু এর মধ্যে আমি ড্যাম শিওর 35 জন লোক টিকে যাবে তারা উদ্যোক্তা হিসেবে।
এমনও সময় আসবে তাদেরকে আমারই এই চাকরি জীবনে শেষ দিকে, চাকরি জীবন যখন আমি আরো সিনিয়র হব, 10 বছর 15 বছর পরে, যখন আমি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হব, সিনিয়র অফিসার হব, তখন হয়তো দেখা যাবে যে সিআইপির পুরস্কার তার হাতে উঠে দিচ্ছি। হ্যাঁ, বড় কোনো ব্যবসায়িক পুরস্কার তার হাতে আমি উপহার হিসেবে তুলে দিতেছি, তার পুরস্কার স্বরূপ। তিনি হয়তো একজন সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার হবেন নিজ নিজ জেলায়। হ্যাঁ, এই হলো ব্যাপার। খেয়াল কি, সবাইকে কিন্তু একই রকম ভাবে ট্রিট করেছি, সবার সাথেই কিন্তু আপনারা ক্লাস করলেন, সবার সাথে আমার একবারই ইন্টারাকশন হলো, কথা হলো। তারপরও এখান থেকে 35 জন লোক উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে যাবে। এখন আপনি দেখেন স্যার, এই বিষয়গুলাতে আমার অনেক কষ্ট আছে। আমি একটা ছোট চায়ের দোকান চালাইতাম, তো চায়ের দোকানটা আস্তে আস্তে এখন মোটামুটি একটা কফি শপ হয়েছে, কফি শপ থেকে এটা একটা রেস্টুরেন্ট হয়েছে। তো আমি এই জিনিসটা করতে আমার কত কষ্ট হয়েছে। আমি অনেক ব্যাংকে দৌড়াইতে হয়েছে, অনেক ব্যাংক আশা দিছে, আশা দিয়া আমার 2-3 মাস ঘুরাইছে, এনজিও এরকম করছে যে আমার 4-5 মাস ঘুরাইয়া এরপরে লোন দেয় নাই। পরিশেষে অন্য ব্যাংক দিছে, কিন্তু যেই 4-5 মাস বা 10 মাস সময় আমি লস করলাম, এই 10 মাস সময় আমার ফেরত দিব কে? এই 10 মাস সময় তো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক কষ্ট উদ্যোক্তার হয় অনেক বিষয়ে। আমি একটা বিষয়ে অনেকদিন ধরে চিন্তিত ছিলাম যে বাংলাদেশ সরকার কি এই উদ্যোক্তাদের জন্য কিছু করার কি কোনো কিছু আছে কিনা, আমি এতদিন জানতাম না, বাস এই বছর জানছি। তো আমার কাছে এই জন্য এই সেবাগুলা, যে সেবাগুলার কথা আপনারা বলতেছেন, এই সেবাগুলা কি আমি শিওর পাবো কিনা, এই জন্য আর কি আমি প্রশ্ন করতেছি। কিন্তু আমার এইসব বিষয়ে অনেক কষ্ট আছে স্যার। আর আমার আব্বাইও ব্যবসায় মার খাওয়ার পরে থেকে আমার ওকে, আপনার মোটামুটি এখন আলো হয়েছে। আপনার মতো অনেকে, হ্যাঁ, ব্যবসা, আমি তো বলেছি ভাই, আমি পার্সোনালি, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি কিন্তু এই যে আপনাদের সাথে এতক্ষণ এত কষ্ট করছি, কথাবার্তা বলছি, এটা কিন্তু একটা প্যাশন আছে আমার ভিতরে, বুঝছেন? কারণ আমি আমার পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেই ছোটকাল থেকে কিন্তু উদ্যোক্তা, চাকরিতে ঢুকছি সরকারি এখনো চাকুরে, কিন্তু আমার ভিতরে কিন্তু উদ্যোক্তা সত্তা রয়েছে। আমি এই জন্যই বলছি যে উদ্যোক্তা যিনি হবেন তাকে কিন্তু আসলে কোনো মোটিভেশন, ওয়াজ, নসিহত, এই আমার প্রশিক্ষণ, ইএসডিপি আমার যদি নাও থাকতো, তিনি উদ্যোক্তা হবেন। হয়েছেন না? আমার এই প্রকল্প আসার আগে মানুষ উদ্যোক্তা হয়েছে না, সফল ব্যবসায়ী হয়েছে না? খেয়াল করেন, হয়েছে তো। উদ্যোক্তা সত্তা যদি ভিতরে থাকে, প্রশ্ন হচ্ছে কি আমরা হেল্প করছি। যারা উদ্যোক্তা হবেন এর মধ্যে উদ্যোক্তা হবেন, ওই যে যেমন আপনি তো হেল্প করেন, আপনি তো টিএসডিপি ট্রেনিং ছাড়াই তো আপনি চায়ের থেকে কফিতে গেছেন, কফির থেকে 2 দিন পরে একটা ভালো চেইন রেস্টুরেন্টে চলে যাবেন। হ্যাঁ, তারপরে দেখবো 10টা রেস্টুরেন্টের মালিক হবেন। উদ্যোক্তা এখানে মানে আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি, দ্যাট ইজ নট ফ্যাক্ট। যেটা হচ্ছে সেটা হবে হয়তো আমার এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার নলেজ বেসটা একটু বাড়বে, একটু সচেতনতা বাড়বে। আপনার যে কষ্টটা মনে করেন যেটা হচ্ছে আপনার 10 বছর অ্যাচিভ করতে সময় লাগতো, সেটা আপনি 5 বছর হয়তো অ্যাচিভ করতে পারবেন, 3 বছর হয়তো অ্যাচিভ করতে পারবেন। আলটিমেট কথা হচ্ছে ওই জায়গাতে আপনার ভিতরে যে স্পৃহা আছে, আপনার ভিতরে যে অগ্নিস্ফুলিঙ্গ আছে, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার সফলতার চাবিকাঠি। আর বাকি যে সবকিছু করছে এগুলো আসলে কিছু না, এগুলো অত বেশি খুব গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, আর সহজ ভাষায় এটা আমাদের জ্ঞানটাকে আরেকটু আগানো। এক্স্যাক্টলি, সেটাই তো করছি আমরা। তো কোনো কি আশ্বাস আর কোনো আশ্বাস আপনাকে দিয়েছি বলেন কাইন্ডলি? আমরা কিন্তু আর কোনো আশ্বাস দিই নাই, কেউ বলে নাই, আমার প্রশিক্ষণ সমন্বয় কেউ কখনোই বলে নাই, আমার প্রকল্পেও কিন্তু লেখা নাই ভাই আপনাকে লোন দেওয়া, ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা, কোনো কিছুই কিন্তু আমাদের প্রকল্পের দায়িত্বের মধ্যে বল। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি, আপনি জেনে খুশি হবেন। আমাদের যোগ্যতার থেকে আমরা ফিরে আনতে হবে। এক্স্যাক্টলি, ব্যাংকেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করেন, একটা স্কুলের মাস্টার, ক্লাসের মাস্টার অনেক ভালো, অনেক সুন্দর করে পড়াশোনা করে, পরীক্ষার খাতায় কিন্তু আপনাকেই লিখতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যাতে পরীক্ষার খাতা ভালো করে লিখতে পারেন, সেই জন্য আমি আপনার স্কিল ডেভেলপ করাইতে পারি, আপনাকে একটু নলেজ শেয়ারিং এর মাধ্যমে আপনার সচেতনতা বাড়াইতে পারি। আলটিমেটলি ইউ হ্যাভ টু সিট ফর এক্সাম এন্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দ্য অ্যান্সার্স অফ ইউর কোশ্চেন। সেটাই হচ্ছে ব্যাংকেবিলিটি অর্জন করা। আপনি নিজস্ব যোগ্যতা অর্জন করবেন, দেখা যাবে যে ফাইন্যান্সিং অর্গানাইজেশন আপনার পেছনে পেছনে ঘুরবে। স্যার রানা স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি রানা, মানিকগঞ্জ। জি বলেন। স্যার আমার জিজ্ঞাসা ছিল হচ্ছে
স্যার আমরা যখন কোনো একটা হ্যালো জি আমি শুনছি, বলেন। জি স্যার, আমরা যখন স্যার একটা পণ্য নিয়ে কাজ করব, ধরেন আমি একটা পণ্য বিদেশে রপ্তানি করব, কিন্তু আমার তো সেই পণ্যের নিউট্রিশন ভ্যালু সম্পর্কে আগে ধারণা রাখতে হবে যে সেই পণ্যটা কতটুকু হিট করতে পারে বহির্বিশ্বে। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের পণ্যের নিউট্রিশন ভ্যালু টেস্ট করার জন্য আমাদের কিছু ল্যাব টেস্ট প্রয়োজন হয়। তখন সেই ল্যাব টেস্টের সুবিধাগুলো স্যার আমরা কোথা থেকে পেতে পারি? আচ্ছা, ল্যাব টেস্ট সুবিধা আপনি পেতে পারেন BCSIR, হ্যাঁ, যেটাকে আমরা বাংলা বলি ল্যাব, ঠিক আছে। এছাড়া হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে বিএসটিআই কিছু এরকম ভাবে টেস্টিং ল্যাব আছে। যেমন আমি বলতে গিয়েছিলাম যখন আমি শিল্প মন্ত্রণালয়ে ছিলাম, আমরা বিএসটিআই তখন শিল্প মন্ত্রণালয়ের এই আওতায় বিএসটিআই তখন কয়েকটা ল্যাব স্থাপন করেছে। যেমন একটা এক্সাম্পল বলবো আপনাকে, আমাদের যে সিএনজি স্টেশন গুলো আছে, সিএনজি স্টেশনে যে মেশিনের মাধ্যমে সিএনজি ঢেলে দেওয়া হয় সেটা কিন্তু মারিং কাটিং আছে, এটা আপনারা জানেন? আজকে জানলাম স্যার। পেট্রোল 1 লিটারে পেট্রোল কিন্তু 1 লিটার পায় না কাস্টমাররা, হ্যাঁ। এই জন্য ক্যালিব্রেশনের প্রয়োজন পড়ে, অর্থাৎ ওই মেশিনটা ঠিক আছে কিনা এটা টাইম টু টাইম কিন্তু মাপা হয় বিএসটিআই এর ল্যাবরেটরিতে। আবার যেমন ফ্যান, আমরা যে ফ্যান গুলো কিনি সেই ফ্যান গুলো প্রতি সেকেন্ডে কি পরিমাণ রিভলিউশন করছে সেটা মাপার কিন্তু একটা যন্ত্র আছে। সেটা পিএসআই করার জন্য প্রি শিপমেন্ট ইন্সপেক্টর আমি চায়নায় গিয়েছিলাম। আমার সাথে ওই প্রকল্পের পিডি ছিলেন বিএসটিআই এর একজন ডেপুটি ডিরেক্টর, আমার সাথে একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমরা গিয়েছিলাম ইয়াতে চায়নাতে, হ্যাঁ, চায়নাতে গিয়ে যেখান থেকে শিপমেন্ট হওয়ার কথা সেই জায়গায় গিয়ে দেখেছিলাম। তো নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আপনার এই ফুড প্রোডাক্টের বিষয় যদি থাকে, নিরাপদ খাদ্য একটা অথরিটি আছে। যদি কোনো রিসার্চ বেসিস আপনার যদি বিয়া হয় তাহলে এর জন্য BCSIR এ যেতে পারেন, অর্থাৎ সায়েন্স ল্যাবে যেতে পারেন, অথবা বিএসটিআই যদি এ ধরনের কোনো, আমি জানি না এখন এই 4-5 বছরের মধ্যে আরো নতুন কোনো এস্টাবলিশমেন্ট হয়েছে কিনা, তো এই জায়গাগুলো থেকে আপনি এই সুবিধাটা নিতে পারেন। স্যার আরেকটা প্রশ্ন স্যার। জি স্যার, মনে করেন আপনি এখন ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন, আমি বাংলাদেশে, আমার সাথে আপনার ভালো সম্পর্ক, তো আপনাকে বললাম যে আপনার অফিসে কিছু কলম দরকার, আমি যদি বাংলাদেশ থেকে পাঠা করতে পারি তাহলে আমার দেশ লাভবান হবে, আমিও লাভবান হব। এখন স্যার আপনি বললেন হ্যাঁ আমার এই কিছু কলম দরকার, তুমি এগুলো পাঠিয়ে দাও। তো আমি স্যার দেখা গেলো 7 দিনের মধ্যে আপনার ওইখানে পণ্যগুলো পাঠিয়ে দিলাম, আমার ব্যবসাটা অনেক ইজি হলো। কিন্তু স্যার এরকম একটা মুভমেন্টে স্যার আমরা যখন বহির্বিশ্বে কোনো পণ্য রপ্তানি করতে যাব, স্যার আমাদের একজন প্রতিনিধি দরকার, মানে ওই জায়গার বাজার সম্পর্কে ধারণা পাওয়া বা রিকোয়ারমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া বা কি পণ্যগুলো পড়ে, মানে আপনার মতো একজন প্রতিনিধি দরকার যে প্রতিনিধি আমাদেরকে তথ্য দেবে যে আমাদের এই বাজারে এই চাহিদা সম্পর্কে জানা দরকার। এটা ব্যাংক দেয়। আমি একটু বলি স্যার। জি শুনছি, বলেন। বায়ারদের সম্পর্কে আর কি দিক নির্দেশনা কিভাবে পাওয়া যেতে পারে? প্লিজ স্যার বলুক, একজন বলি, স্যার উত্তর দেবে। হ্যাঁ আমি প্রশ্ন না, আমার মনে হয় প্রশ্ন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আচ্ছা দেখুন, আমি বলি, এটা প্রশ্নটার উত্তর খুবই সহজ হওয়া উচিত ছিল কিন্তু আসলে কঠিন। কারণ আমরা জানেন আমরা বাংলাদেশের যে সমস্ত ফরেন এম্বাসি আছে, ফরেন মিশন আছে, প্রায় 57টার মতো এখন রাষ্ট্রে আমাদের একটা ফরেন মিশন আছে। এখানে একটা কমার্শিয়াল কাউন্সিল নামে একটা পোস্ট আছে, আপনারা হয়তো জানেন না। হ্যাঁ, আমরা সরকারি চাকরি বাকরি করে আমরা জানি, সাধারণ জনগণ হিসেবে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু কাউন্সিলর পোস্টটা ক্রিয়েট করা হয়েছে, যে ওই দেশের বাজার সম্পর্কে ধারণা রাখা। এটা কিন্তু আমি পারবো না এখান থেকে, আপনি যেখানে আছেন আমিও সেখানে আছি, তা আমি কেমনে বুঝবো কোন দেশে কোন মার্কেটে আপনার পণ্যের চাহিদা রয়েছে, তাই না? এই জন্য প্রতিটা মিশনে কমার্শিয়াল কাউন্সিলর নামক একটা পোস্ট রাখা হয়েছে। তার কাজই হচ্ছে ওই যে রাষ্ট্রে তিনি অবস্থান করছেন সেই রাষ্ট্রে বাংলাদেশের কোন কোন পণ্য, কোন কোন সেবার একটা মার্কেট আছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবহিত করা, যে আমি ব্রিটেনে আছি, ব্রিটেনে এই বাংলাদেশি প্রোডাক্টের একটা সুন্দর মার্কেট এখানে আছে, আমরা ইচ্ছা করলে এই মার্কেটটাকে অ্যাক্সেস করতে পারি, এখানে আমাদের পণ্যগুলো বিক্রি করতে পারি। এই তথ্যটা হতো অত্যন্ত অথেন্টিক এবং প্র্যাকটিক্যাল ফার্স্ট হ্যান্ড একটা ইনফরমেশন আমরা পেতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি খুবই দুঃখজনক যে আমরা আসলে এই রোলটা প্লে করতে পারছি না। এই রেসপন্সিবিলিটিটা আমরা আমাদের কমার্শিয়াল কাউন্সিলর যারা আছেন তাদের কাছ থেকে আমরা এখনো পাচ্ছি না। আমরা চেষ্টা করছি,
বিডার পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর, তারপর ইকোনমিক কাউন্সিলর, এদের কাছে আমরা মাঝে মধ্যে চিঠি পাঠাই বিভিন্ন বিষয় নিয়ে, যে আমাদের লোকাল এরকম ভাবে ডোমেস্টিক প্রোডাক্ট গুলোকে বাইরে সেল করানোর জন্য মার্কেট সার্চ করা। আমরা চেষ্টা করছি বিডার পক্ষ থেকে ওই সমস্ত উইং গুলোকে ফাংশনাল করার চেষ্টা। কথা বলতে চাই স্যার, কুদরত পাঙ্গাইলি। জি, আমার কিছু আরো কিছু প্রশ্ন ছিল আমার। আচ্ছা ঠিক আছে স্যার, বায়ার কিভাবে খুঁজে বের করা হয় স্যার? বিভিন্ন একজন করে কথা বলেন ভাই, একাধিক কথা বলে একবার। স্যার, বায়ার কিভাবে খুঁজে বের করা যায়? একই কথাই তো বললাম, মার্কেট মানে তো বায়ার, তাই না? আপনার পণ্য আপনি বিক্রি করবেন মানেই তো বায়ারের কাছে আপনি বিক্রি করবেন, আপনি তো সেলার। আসসালামু আলাইকুম স্যার, মুজাম্মিল হোসেন মানিকগঞ্জ থেকে বলছিলাম। জি মোজাম্মেল সাহেব বলেন। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে স্পেসিফিকলি যে আমার এবং আমার ছোট ভাইয়ের জয়েন্ট একটা বিজনেস আছে, সেটা নতুন রিসেন্টলি করেছি। সেটা হচ্ছিল ইন্টারন্যাশনাল টুল অ্যান্ড স্টাবেলস, এবং আমার এইটার ওই ভিডাইকে আমরা কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রয়োজন আছে কিনা, বা ভিডা আমাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারে? ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস, আচ্ছা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস, মোজাম্মেল সাহেব বলেন। আমি আপনার কোম্পানির ফরমেশনটা বুঝতে পারি নাই। ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস, না আপনি মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন করুন স্যার। বলেন। বলছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, টিকেটিং, ভিসা প্রসেসিং, এই বিষয়গুলো আমরা ভিডার রেজিস্ট্রেশন প্রয়োজন আছে কিনা, বা ভিডা আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে? না না, আমি কি সহযোগিতা করতে পারে? বিডা রেজিস্ট্রেশন তো কারোর জন্য ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, যখন আপনার মনে করবেন যে বিডা থেকে যদি আপনি হেল্প নিতে চান, বিডায় যদি দেখেন যে কোনো ধরনের আপনার ব্যবসা সম্পর্কিত কোনো ইনসেন্টিভ বিডা দিচ্ছে, তখন আপনি বিডা আসবেন। আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যাপারে বিডা সরাসরি আসলে আপনাকে কিভাবে হেল্প করতে পারবে, আমি আসলে কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ট্যুর ট্রাভেলস, টিকেটিং, এগুলো ব্যাপারগুলো আই এম নট শিওর যে আসলে কিভাবে আমরা হেল্প করতে পারি। এটা তো আপনার ব্র্যান্ডিং, আপনার পরিচিতি, আপনার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বায়েজিদ সাহেব বলেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমি ফ্রিল্যান্সিং করি, তো আমার এখানে ঢাকায় একটা ছোট একটা ইনস্টিটিউট আছে। এখানে আমি গ্রাফিক ডিজাইনিং শিখাচ্ছি বিগত 3 বছর ধরে, আর ফ্রিল্যান্সিং করি হচ্ছে 7 বছর ধরে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি জব ছেড়ে দিয়েছি 2014 সালে। তো 7 বছর ধরে আমি ইন্ডিপেন্ডেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যে ইনস্টিটিউটটা, এখানে আমি প্রত্যেক ব্যাচে 10টা-12টা করে স্টুডেন্ট নেই। 6 মাস পর আমি 2 থেকে 3 জন সফল ফ্রিল্যান্সার বের করি। এটা আমার জেলা পর্যায়ে। তো এই ক্ষেত্রে কি আমি মনে করতেছি আমার একটা সার্টিফিকেশন, একটা অথরাইজড সার্টিফিকেশনের ব্যবস্থা, এবং তার পাশাপাশি সরকারি কোনো অনুমোদন নেওয়া যায় স্যার? আমি আসলে সবসময় ফ্রিল্যান্সিং করেছি, তো এই কর্পোরেট লেভেলে আমার এত আইডিয়া নেই। ওকে, আচ্ছা বায়েজিদ সাহেব, সুখের কথা, আপনি লেটেস্ট ইনফরমেশন জানেন কি আমি জানি না। ফ্রিল্যান্সারদের কিন্তু একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, আপনারা জানেন তো এটা? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রপোজ করেছেন, এবং আমরা একটা ওয়ে আউট চিন্তা ভাবনা করছি যে ফ্রিল্যান্সারদের আমরা একটা আইডি কার্ড দেবো, অর্থাৎ একটা অনুমতি, রেজিস্ট্রেশন আমরা করবো। ফ্রিল্যান্সিং ইজ এন অ্যাকনলেজড একটা প্রফেশন হিসেবে চিহ্নিত হবে। তখন ফ্রিল্যান্সারদের কাছে একটা আইডি কার্ড থাকবে, অর্থাৎ তিনি সরকারের পূর্বানুমতি পাবেন। আপনি লিগ্যাল প্রফেশনাল হিসেবে তখন আপনি নিজের পরিচয় দিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু প্রক্রিয়াধীন না, আপনি অল্প সময়ের মধ্যেই হয়তো একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। হ্যালো স্যার, গোপালগঞ্জ থেকে রাজীব বলছি। জি রাজীব বালা বলেন। স্যার, আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগের জন্য একটা লিংক, একটা সেল নাম্বার যদি একটু দিতেন স্যার। হ্যাঁ, 5 মিনিট আছে নাকি? হ্যাঁ, কোথায় দেখো তো। আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি তো সরকারে আছি, সরকারি কর্মকর্তা হিসেবে হয়তো আরো 20-22 বছর চাকরি করব। হ্যাঁ স্যার, তো হয়তো পৃথিবীতে খুব ছোট ভাই, স্পেশালি বাংলাদেশ আরো ছোট। হ্যাঁ স্যার, ছোট্ট একটা দেশ, হয়তো কোনো না কোনো ভাবে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। হতে পারে আপনার জেলাতে আমার পোস্টিং হতে পারে। স্যার, আমি এমডি সাইফ, মানিকগঞ্জ। জি স্যার, বিডা বর্তমানে যা কার্যক্রম চালাচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটি আরো সামনে এগিয়ে যাবে। আর স্যার,
বিডা কি স্যার প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত তাদের বাধা অতিক্রম করার ঘটনা এগুলো শেয়ার করার মতো কোনো অনুষ্ঠানের কি স্যার কিছুদিন পর পর আয়োজন করতে পারে কিনা? কারণ এর ফলে আমাদের মতো নতুন উদ্যোক্তারা তা হতে কিছু বাস্তব শিক্ষা স্যার গ্রহণ করতে পারে বলে আমার মনে হয়। আপনার মতামতটা কি স্যার? ভালো ভালো প্রস্তাব। এটা কিন্তু আমরা করি, এর আগে করেছি। হ্যাঁ, আমি নিজেও করেছি। যেমন বাংলাদেশে স্বর্ণ ব্যবসায়ীদের আমরা এটা করি। আমাদের কিন্তু রিসার্চ একটা সেল আছে যে কোন কোন ব্যবসাতে আসলে কি ধরনের প্রবলেম ফেস করছে, এগুলো কিন্তু আমাদের গবেষণা সেল আছে একটা। হ্যাঁ, তো এর আগে করতাম। আসলে কোভিড এর প্রেক্ষিতে বিভিন্ন রকমের পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন আমাদের কার্যক্রমগুলো একটু সীমিত হয়ে গেছে। আমরা কিন্তু অনেক রোড শো করেছি, হ্যাঁ, উদ্যোক্তা মেলা করেছি। আপনার গত বছরই আমি উন্নয়ন মেলা করেছি, উন্নয়ন মেলাতে পার্টিসিপেট করতাম আমরা। আপনারাও জানেন উন্নয়ন মেলা প্রতি বছরই হয়, গত বছরও হয়েছিল, কিন্তু এইবার তো আর করতে পারলাম না আমরা। তো আসলে এই ধরনের একটা ভালো উদ্যোগ। ডেফিনেটলি আমরা সামনে এই ধরনের কার্যকরী এ ধরনের কার্যক্রম আরো বাড়বে। সেক্টর ভিত্তিক সেক্টর স্টাডি আমাদের আছে, কোন কোন সেক্টরে কি কি ধরনের প্রণোদনা, কোন কোন সেক্টরে কি কি ধরনের বাধা বিপত্তি, আইনগত বাধা, তারপরে অবকাঠামোগত বাধা, কোন কোন সমস্যা আছে সেগুলো চিহ্নিত করা, সেগুলোকে ডেসিমিনেট করা। ওকে, এগুলো সামনে থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার, তৌহিদ বলছিলাম নরসিংদী থেকে। জি তৌহিদ। স্যার স্যার আসলে আমাদের পার্টিসিপেন্টদের স্যার প্রশ্ন তো স্যার অনেক, স্যার কিন্তু আমাদের সাথে প্রশ্নের উত্তর দিতে দিতে এখনো অফিসেই আছেন, তো আমাদের তো 9:30টার মতো বাজে। তো আপনার যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে দু একটা তাহলে করেন, নাহলে আমরা স্যারকে আজকে ছেড়ে দিই। স্যার স্যার করেছিলাম। ওকে ডিয়ার পার্টিসিপেন্ট, আমার খুব ভালো লাগলো যে আজকে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কানেক্টেড আছেন, তাও লার্জ নাম্বার অফ পিপল, হ্যাঁ, অ্যাবাউট 200। সে সর্বশেষ পর্যন্ত ক্রিজে টিকে আছেন আপনারা অনেকক্ষণ হলো, মোর দ্যান 4.5 hours, অ্যাবাউট 4.5 hours, 4.5 ঘন্টার মতো আমরা আছি। তো ভালো লাগলো আপনাদের আগ্রহ। আসসালামু আলাইকুম, আমি সুব্রত সুদন, বরিশাল জেলা। আসসালামু আলাইকুম। সুব্রত বলেন। স্যার আজকের ক্লাসটা স্যার অনেক ভালো ছিল স্যার, আপনি আমাদের সাথে সবকিছু ফ্র্যাঙ্কলি শেয়ার করলেন স্যার, অনেক ভালো লাগছে স্যার। অ্যাকচুয়ালি স্যার প্রত্যেকটা ক্লাসই ভালো লাগে, তারপর স্যার আলাদা আজকের ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার বিডায় যে স্যার 1000 টাকা দিয়ে যে এটা করবো আমরা রেজিস্ট্রেশন, স্যার এটা করতে হলে কি স্যার প্রথমে আগে করতে হবে স্যার ট্রেড লাইসেন্স, না স্যার প্রথমে বিডা রেজিস্ট্রেশন করা? না না না, ট্রেড লাইসেন্স আগে। ট্রেড লাইসেন্স হচ্ছে প্রথম যেকোনো ব্যবসার জন্য, যেকোনো ব্যবসার প্রথম প্রায়োরিটি, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স। যদি কারো একাধিক ব্যবসা থাকে তাকে একাধিক কোম্পানি নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নাম যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা নিবেন, আলাদা নাম হলে প্রত্যেকটা তো আলাদা আলাদা প্রতিষ্ঠান, তাই না? আলাদা আলাদা ব্যবসা, আলাদার জন্য আলাদা আলাদা নিতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার মোজাম্মেল হোসেন, মানিকগঞ্জ। সর্বশেষ একটা প্রশ্ন করবো স্যার। জি মোজাম্মেল বলেন। তার প্রশ্ন না, আমার জাস্ট কিছু আপনাকে বলা যে আমরা আজকে আপনাকে অনেক লং টাইম আপনি আলোচনা করেছেন, মাঝখানে আমরা অনেক বিরক্ত করেছি, জন্য সরি। আমাদের মানিকগঞ্জের কোঅর্ডিনেটর উনি বলছিলেন স্যার যে আপনাকে আমরা আবার পাবো এই আশায় আছি। আমরা খুশি হব যে আপনাকে যদি আমরা নেক্সট আরেকটা ক্লাসে পাই, এজন্য পাবো কিনা আশা কি করবেন স্যার? আচ্ছা, বেসিক্যালি আমি নরমালি আমি হচ্ছে ওই ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আমি ক্লাস নিতাম, এর আগের ব্যাচগুলোতে নিয়েছি। কারণ ইনভেস্টমেন্ট প্ল্যানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন প্রত্যেকের মনের মধ্যেই এক ধরনের ব্যবসা করার চিন্তা চেতনা প্রবণতা আছে, অনেকেই অনেক ধরনের ড্রিম বিজনেস নিয়ে মাথার মধ্যে নিয়ে আছেন। তো ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের প্রকল্পটা হচ্ছে ইমিডিয়েট আউটপুট। প্রত্যেকের কাছ থেকে আমরা একটা বিজনেস প্ল্যান আশা করি, হ্যাঁ, যে আপনি কি ব্যবসা করতে চান সেটা নিজে নিজে সুন্দর করে ডেভেলপ করবেন। এই ডেভেলপ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমি বেসিক্যালি আমার প্রশিক্ষণ সমন্বয়ক যারা আছেন তারা যখন প্রথম জয়েন করে আমাদের প্রকল্পে, তখন আমি তাদেরকেও এই ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আমি লেকচার দিতাম, কথাবার্তা বলেছি, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এবং ওই জায়গাতে সবচেয়ে বেশি সময় রয়েছে আমাদের, প্রায় 20 ঘন্টা, টোটাল 60 ঘন্টা ট্রেনিং এর মধ্যে 20 ঘন্টা রয়েছে ইনভেস্টমেন্ট প্ল্যানের উপর। আমি ওই বিষয়টা নিয়ে প্রশিক্ষণ এর আগে ব্যাচে গুলো দিয়েছি, কিন্তু এই ব্যাচে আমি এসেছি হচ্ছে বিডা এবং বিডা রিলেটেড ইনভেস্টমেন্ট ক্লাইমেট সম্পর্কে আলোচনার জন্য।
আসলে আমার এই যে বুঝতে পারছেন, আমি দেখেন এই যে অফিস শেষ করার পরে কিন্তু আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ওয়ার্কিং ডেতে আর অন্য কোনো সময়ে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার আমার সুযোগ থাকে না, কারণ সারাদিন কাজ করতে হয় অফিসের, তারপরে আপনাদের সাথে এই যে শেয়ারিং এ আসছি। তো আসলে সুযোগ যদি এভাবে হয় তাহলে হয়তো আবার কোনো একটা সেশনে হয়তো দেখা হতে পারে, কিন্তু আসলে এখন যে পরিমাণে ব্যস্ততা এখন যাচ্ছে, দেখা যাক সামনে কি হয়। স্যার স্যার ঠিক আছে স্যার। স্যার আমি সাজ্জাদ হাসান, রাজবাড়ী। আচ্ছা স্যার আপনার আচ্ছা, আজকে আমরা তাহলে সেশনটা শেষ করি। হ্যাঁ, আমাদের তো আজকে মাত্র 1/3 পার্টের মানে পঞ্চম ক্লাস দিয়ে গেল, তো আমরা আরো 10টা ক্লাস পাবো, আপনাদের সবগুলো কোশ্চেনের আরো অনেক আনসার করবো। আর আজকে স্যারকে আমরা পেয়েছি, স্যারকে অশেষ ধন্যবাদ যে স্যার মানে শত ব্যস্ততার মধ্যেও অফিসের পরে আমাদের সাথে আমাদের উদ্যোক্তার জন্য এত বিরাট একটা সময় দিয়েছেন, এবং আমাদের টপিকস এর বাইরেও স্যার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আমিও নিজেও জানতে পেরেছি পুরোটা ক্লাস জুড়ে। স্যারকে অশেষ ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রশিক্ষণ সমন্বয় বৃন্দ যারা আছেন। আমি আমার পার্টিসিপেন্টদের যারা বলবো, আপনারা খুবই ধৈর্যশীল ছিলেন, আপনারা ধৈর্য সহকারে যে আপনারা এনজয় করেছেন, আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি বলবো যে আপনারা বলেছেন যে আপনাদের হাত যাতে আমরা না ছাড়ি, এই হাত আমাদের ছাড়ার সুযোগ আপনারা দিবেন না। প্রশিক্ষণ সমন্বয় বৃন্দকে আমরা রেখেছি প্রতিটা ডিস্ট্রিক্টে আপনাদেরকে আসলে টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, সামনে আপনারা জানেন সেটা হচ্ছে আমরা সমস্ত উদ্যোক্তা সম্মেলন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে, উদযাপন উপলক্ষে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টের যে সমস্ত উদ্যোক্তা থাকবেন 375 জন উদ্যোক্তাকে নিয়ে আমরা কিন্তু একটা বড় অনুষ্ঠান করতে যাচ্ছি আগামী এপ্রিল মাসের 1 থেকে 12 তারিখের মধ্যে। তো সেক্ষেত্রে একটা বড় ধরনের গ্যাদারিং হবে, নিজেদের মধ্যে ইন্টারাকশন হবে। আর আমি বলবো আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন নিজেদের মধ্যে কানেক্টিভিটিটা গ্রো করবেন, বিকজ 24-25 হাজার লোকের একটা সংগঠন, এটা বিশাল বড় একটা ব্যাপার। হ্যাঁ, এমনও হতে পারে এটা কিন্তু একটা বড় বাজার হিসেবে ট্রিটেড হতে পারে। আপনার একজনের প্রোডাক্ট যদি বাকি 24,000-এর মধ্যে যদি সেল করতে পারেন, তাহলেও কিন্তু আপনার একটা ব্যবসার জন্য কিন্তু ইনাফ। আবার যিনি কাস্টমার তিনিও কিন্তু প্রডিউসার, তিনি আবার এমন কিছু প্রোডাক্ট আইডিয়া আপনি করতে পারেন। এভাবে নিজেদের মধ্যে কানেক্টিভিটি গ্রো করেন, তাহলে দেখা যাবে এসডিপি পরিবার আমাদের বড় গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলবো নিজেদের মধ্যে কানেক্টিভিটি গ্রো করেন। হ্যাঁ, উদ্যোক্তা আগে বলেছি খুবই চ্যালেঞ্জিং, আপনারা টিকে থাকেন, এক সময় ভালো সময় আসবে, একটা অনুকূল পরিবেশ ক্রিয়েট হবে, এবং ডেফিনেটলি বাংলাদেশে এখন বিজনেসের ক্ষেত্রে আপনারা যে প্রবলেম গুলো বললেন সেগুলো আস্তে আস্তে ডেফিনেটলি কেটে যাবে, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সামনের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সুশাসনের মাত্রা আমাদের বাড়াতে হবে, এবং আমাদের সার্ভিসগুলোকে অবশ্যই জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকারও অত্যন্ত আন্তরিক, আপনারা এগিয়ে আসছেন, আশা করি ভালো কিছু ঘটবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের সেশন আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।